মদন হাসান ভাই, শুরু করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সম্মানিত পার্টিসিপেন্ট যারা বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আমাদের আজকের এই ওয়েবিনারে সংযুক্ত হয়েছেন, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি রোজ একাডেমির পক্ষ থেকে। রোজ একাডেমি এটি বিশুদ্ধ জ্ঞানে সমৃদ্ধ জাতি এই স্লোগানকে ধারণ করে এগিয়ে চলছে। হাঁটি হাঁটি পাপা করে রোজ একাডেমি প্রায় দীর্ঘ 5টি বছর অতিক্রম করতে চলছে এবং রোজ একাডেমি ইতোমধ্যেই তার সিগনেচার প্রোগ্রাম, এই ওয়েবিনার প্রোগ্রামের মধ্য দিয়ে যে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিল, তারুণ্যের যে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছিল, সেই আস্থা এবং সেই জনপ্রিয়তা, সেই বিশ্বাসকে ধারণ করে রোজ একাডেমি ইতোমধ্যেই শুধু ওয়েবিনার নয়, বরং বিভিন্ন ওয়ার্কশপের আয়োজন করেছে। এছাড়াও বড় বড় বিভিন্ন ইভেন্টের আয়োজন করেছে। আমরা জয়েন্ট ভেঞ্চারে বিভিন্ন কাজ করেছি। ইতিমধ্যে আপনারা অনলাইন এবং অফলাইনে আমাদের বিভিন্ন কর্মসূচি দেখেছেন। আমরা আমাদের ধারাবাহিক যে কর্মসূচি এবং আমাদের অন্যতম সিগনেচার যে কর্মসূচি ওয়েবিনার, সেই ওয়েবিনার আমরা একটা ছোট্ট গ্যাপ হলেও আমরা আবার শুরু করছি। তো আশা করছি ইনশাআল্লাহ আমাদের এই ওয়েবিনার গুলো এখন থেকে আপনারা নিয়মিত পাবেন এবং ওয়েবিনার গুলোতে আপনারা অংশগ্রহণ করার পাশাপাশি সর্বতোভাবে এই ওয়েবিনার গুলোতে আপনারা সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আমি শুরু করতে চাই আমাদের আজকের এই ওয়েবিনার অনুষ্ঠানটি। আমি প্রথমেই মহাগ্রন্থ কোরআনুল হাকিম থেকে আমি আমাদের আজকের ওয়েবিনারটি শুরু করতে চাই। আমাদের রোজ একাডেমির এক্সিকিউটিভ বডির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য জনাব শেখ তারেক মাহমুদ আজহারীর কণ্ঠে পবিত্র কোরআনুল হাকিম তেলাওয়াতের মধ্য দিয়ে আমরা আমাদের আজকের অনুষ্ঠান শুরু করতে চাই। ফালিয়াতাফাদ্দাল মাশকুরা। শেখ তারেক মাহমুদ ভাই, শেখ তারেক মাহমুদ আজহারী ভাই শুনতে পাচ্ছেন কিনা? একটু আনমিউট করে কাইন্ডলি। আমি কাউসার ভাইকে অনুরোধ করছি, আপনি কাইন্ডলি আমাদের তারেক মাহমুদ আজহারী ভাইকে একটু আনমিউট করে দেবেন। তার কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু হবে। তারেক মাহমুদ ভাইকে আমি অনলাইনে দেখতে পাচ্ছি না। দেখছি, একটু সময় দেবেন। জি, তারেক তারেক মাহমুদ ভাই মাহমুদ একটু ভাই, হ্যান্ড রেজ করলে। আপনি এখন আনমিউট করে তেলাওয়াত করার জন্য তেলাওয়াত করতে পারবেন? أعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العلي العظيم. অসংখ্য শুক্রিয়া শেখ তারেক মাহমুদ আজহারি ভাইকে। আমরা আজ আমাদের এই লাইভ ওয়েবিনারে যে বিষয়টি নিয়ে কথা বলবো, ইসলামোফোবিয়া বাংলাদেশ চ্যাপ্টার। শুধু বাংলাদেশ নয়, বরং সারা পৃথিবীব্যাপী ইসলামোফোব নিয়ে যে আতঙ্ক কাজ করে মানুষের মাঝে, আহ, সেটি আমরা কম বেশি সবাই অবগত। আমরা আজকের এই পর্বে বেসিক্যালি বাংলাদেশ চ্যাপ্টারে আমরা কতটা ফোবিয়ায় আক্রান্ত আছি এবং এই মুহূর্তে আমাদের সিচুয়েশনটা কতটা নাজুক, বিশেষত 5ই আগস্টের গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা ইসলামোফোব থেকে কিছুটা হলেও বের হয়ে এসেছিলাম, সেই জায়গাতে আমরা আবার নতুন করে আবারও ইসলামোফোবিয়া আক্রান্ত হতে যাচ্ছে কিনা আনুষঙ্গিক সামগ্রিক আলোচনা আহ, উপস্থাপন করবার জন্য আমি আমাদের আজকের কিনোট স্পিকার, আমাদের সবার অত্যন্ত প্রিয় এবং জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট মোহাম্মদ ইশরাক ভাইকে আমি অনুরোধ জানাচ্ছি। আমরা ইসলামোফোবিয়া বাংলাদেশ চ্যাপ্টার এই টপিকে এখন প্রবন্ধ উপস্থাপন করা এবং একই সাথে অত্যন্ত মনোমুগ্ধকর আলোচনা আশা করছি আমরা উপভোগ করতে পারবো জনাব মোহাম্মদ ইশরাক হোসেন ভাইয়ের কাছে। আমি তার আগে আপনাদের জ্ঞাতার্থে একটি বিষয় জানিয়ে রাখছি। আজকে আমাদের কিনোট স্পিকার যে আলোচনা উপস্থাপন করবেন কিংবা তিনি যে পেপার প্রেজেন্ট করবেন, এই আলোচনা এবং পেপারের উপরে আমাদের সম্মানিত দর্শক এবং শ্রোতা মণ্ডলীর জন্য একটি মনোজ্ঞ কুইজ সেশন থাকবে। তার আলোচনার শেষে স্বাভাবিকভাবেই ধারাবাহিকভাবেই আমাদের একটি প্রশ্নোত্তর পর্ব হবে। সেই প্রশ্নোত্তর পর্ব চলাকালীন সময়ে আমরা একটি কুইজ সেশন পরিচালনা করব। এই কুইজটিতে যারাই অংশগ্রহণ করবেন সকলের জন্যই রোজ একাডেমির পক্ষে সার্টিফিকেট থাকবে এবং শীর্ষ 3জন বিজয়ীর জন্য রোজ একাডেমির পক্ষ থেকে পুরস্কার থাকবে। আমি আশা করছি আমরা সবাই গুরুত্বের সাথে পুরো সেশনটি উপভোগ করব এবং সবাই কুইজে অংশ নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। এবং আপনাদের জ্ঞাতার্থে আরেকটি বিষয় জানিয়ে আমরা আমাদের কিনোট স্পিকারের কাছে আমি ফ্লোর হস্তান্তর করতে চাই। আমাদের আজকের অনুষ্ঠানটি চেয়ার করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মেম্বার, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের সম্মানিত প্রফেসর এবং রোজ একাডেমির সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ডক্টর বিলাল হোসেন স্যার। আমি আশা করছি আমাদের সারা বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জ্ঞানী গুণী ব্যক্তিবর্গ আমাদের অনুষ্ঠানটি উপভোগ করছেন। চমৎকার এই অনুষ্ঠানটি আমি এই মুহূর্তে পরিচালনা করবার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের কিনোট স্পিকার জনাব মোহাম্মদ ইশরাক হোসেনকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রোজ একাডেমিকে আমাকে আহ, আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ জানাতে চাচ্ছি সম্মানিত সভাপতি, আম, প্রধান অতিথি এবং আরো যারা এই অনুষ্ঠানে জয়েন করেছেন তাদের সবাইকে। আম, আমি আপনাদেরকে আজকে যে বিষয়টা এক্সপ্লেন করার চেষ্টা করব, দেখা যাক কতখানি সফল হই, সেটা হচ্ছে মুসলিম মেজরিটি কনটেক্সটে ইসলামোফোবিয়া জিনিসটা কিভাবে ফাংশন করে, বা মুসলিম মেজরিটি কনটেক্সটে ইসলামোফোবিয়া এটা একটা ভায়াবল পসিবিলিটি কিনা। এর অর্থ হচ্ছে আমরা যখন কল্পনা করি যে একটা মুসলিম মেজরিটি কনটেক্সট যেখানে মুসলমানরা সংখ্যাগুরু, সেখানে ইসলাম বিদ্বেষ এটা কি একটা অবাস্তব কল্পনা কিনা বা অবাস্তব আহ সম্ভাবনা কিনা, সেটা আগে আমাদেরকে ডিল করতে হবে। তো মুসলমান মেজরিটি কনটেক্সটে ইসলামোফোবিয়া জিনিসটা কি, এখানে এটা যদি আমরা বুঝতে চাই তাহলে আমাদেরকে প্রথমেই মাথায় রাখা দরকার যে এখানে আমরা ইসলামোফোবিয়া বলতে ইসলামের ক্রিটিসিজমকে মিন করছি না, থিওলজিক্যালি ইসলামের অপোজ করা বা ইসলামকে নাকচ করাকেও বোঝানো হচ্ছে না। অর্থাৎ কেউ যদি ধরেন অবিশ্বাসী হন, তার মানে তিনি ইসলামোফোব, বিষয়টা এরকম না। কেউ যদি অমুসলমান হন, সেটা অবিশ্বাসী বা অবিশ্বাসের বাহিরেও যদি অন্য কোনো বিশ্বাসী হন, তাহলেই যে তিনি ইসলামোফোব, বিষয়টা এরকম না। ইসলামোফোবিয়া বলতে আমরা যেটা বোঝাচ্ছি, মুসলমান সমাজের
বিবিধ যে প্রবলেমগুলো আছে, রিয়েল প্রবলেম, সেই প্রবলেমগুলোকে যখন ইসলাম দ্বারা এক্সপ্লেইন করা হয়, তখন আমরা সেটাকে ইসলামোফোবিয়া আকারে আইডেন্টিফাই করছি। এর অর্থটা কি? এর অর্থটা যদি আমি একটু বুঝিয়ে বলার চেষ্টা করি, তাহলে ধরেন আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একজন ব্যক্তি, রিক্সা চালক, তিনি কোনো নারীকে উত্ত্যক্ত করলেন। তাহলে এই ঘটনার পরিপ্রেক্ষিতে হয়তো আমরা ফেসবুকে একটা পোস্ট দেখলাম যে এই দেশে মোল্লাতন্ত্র, আহ অতি ধার্মিকতা, এটাই হচ্ছে এটাই হচ্ছে আপনার এই আহ নারী বিরোধী কর্মকাণ্ড, এবং নারীকে উত্ত্যক্ত করা, নারীর জন্য সামাজিক পরিবেশটাকে দূষিত করা, সামাজিক পরিবেশটাকে কঠিন করে তোলা, জনপরিসরে নারীর প্রবেশাধিকার, জনপরিসরে নারীর চলাচল, এটাকে কঠিন করে তোলা হয়েছে। তাহলে প্রথমত, এই ধরনের ঘটনা কি ঘটে না? একজন রিক্সাওয়ালা কি একজন নারীর পোশাক নিয়ে মন্তব্য করে না? একজন রিক্সাওয়ালা কি কখনো একজন নারীর সাথে কখনো অসদাচরণ করে না? নিশ্চয়ই করে। কিন্তু এই যে এইটাকে ইসলাম দ্বারা এক্সপ্লেইন করা হলো বা বলা হলো যে এই কাজটার কারণ, এই কাজটার পিছনে ইসলাম দায়ী, সেইটা হচ্ছে ইসলামোফোবিয়া। কেন আমরা এটাকে ইসলামোফোবিয়া বলছি? কয়েকদিন আগে একটা ঘটনা হয়তো আপনাদের চোখে পড়ে থাকবে। নর্থ সাউথ ইউনিভার্সিটিতে একটা ফ্ল্যাশ মব হয়েছে পহেলা বৈশাখ উপলক্ষে। সেই ফ্ল্যাশ মবের পর কোনো একজন ব্যক্তি, তিনি পোস্ট করেছেন যে, বা কমেন্ট করেছেন যে তার ওয়াইফ যদি জানতে পারেন যে এই ধরনের ফ্ল্যাশ মবের সাথে কখনো যুক্ত ছিল, তাহলে তিনি কিস্তি তুলে তার ওয়াইফকে ডিভোর্স দিয়ে দিবেন। এইটার পরিপ্রেক্ষিতে অনেক নারী এবং নারীবাদী তারা বলেছেন, পাল্টা মন্তব্য করেছেন যে কেন তারা এমন একজনকে বা একজন নারী, আর মধ্যে লিভ নিতে হবে, জি কোনো ওয়ে নেই। আচ্ছা, আমি ইশরাক ভাই সবাইকে লিভ মানে মিউট করে দিচ্ছি, একটু আপনি আনমিউট করে কথা বলবেন। ওকে, আপনি মিউট করে নেন, আনমিউট করে নেন। জি। তাহলে তখন তারা বলল, ওই সেই সব কিছু নারী এবং নারীবাদী তারা বললেন যে ওই ধরনের মেয়ে, যে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ফ্ল্যাশ মব করছে এরকম একজন মেয়ে কেন এমন কাউকে বিয়ে করবে যার ডিভোর্স দেওয়ার জন্য কিস্তি তুলতে হবে, মানে ঋণের কিস্তি তুলে টাকা দিতে হবে। এখন এই পুরো বিষয়টাতে মুসলমানিত্বকে অঙ্গাআঙ্গিভাবে জড়িত করা হয়েছে দেখে মনে হচ্ছে ওই যে পুরুষ ছেলেটার মন্তব্য, সেইটা তার মুসলমানিত্বের কারণে এই মন্তব্যটা এরকম। কিন্তু দেখেন, আমরা যদি দেখি, প্রথমত এই ধরনের মনোভাব, সেটা কি শুধুমাত্র মুসলমানদের মধ্যে বা ইসলামের কারণে লক্ষ্য করা যায়? আপনার যে পুরুষতান্ত্রিক প্র্যাকটিসের কথা বলা হলো, সেটা কি শুধু আপনার মুসলিম মেজরিটি কনটেক্সটে আছে? আমেরিকাতে কি নেই? ইউরোপে কি নেই? আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়াতে কি নেই? এবং সেই থাকাটা কি ইসলামের কারণে? অন্যান্য কালচারাল ট্র্যাডিশনের ভিতরে যারা আছে তাদের মধ্যে কি নেই? ডেফিনেটলি আছে। আবার দেখেন, শুধুমাত্র আপনার লোকেশন বা কালচার, ওইটার ভেরিয়েশনের দিকে লক্ষ্য না করে আপনি যদি এখানে ইকোনমিক ডাইমেনশনটার দিকে খেয়াল করেন, রিক্সাওয়ালাকে নিয়ে এই যে অস্বস্তি, রিক্সাওয়ালা মামা তারা হচ্ছে ধর্মান্ধ, তারা ওয়াজ শুনে ব্রেইন ওয়াশড হয়েছে, এই ধরনের যে একটা চিন্তা, এটা কি আরো বেশি
ইকোনমিক যে ক্লাস ডিভাইড সেটার দিকে নির্দেশ করে না? তাহলে রিক্সাওয়ালা ওই ব্যক্তিটির যেই আচরণ নারীর প্রতি, সেটা কি ইসলাম দ্বারা ইন্সপায়ার্ড? এটা আমরা কতখানি নিশ্চিত হতে পারি, আর কতখানি আমরা বলতে পারি যে এইটা তার শ্রেণীগত অবস্থানের কারণে, শিক্ষার অভাবের কারণে, ল্যাক অফ অ্যাক্সেস টু এডুকেশন, তার সোশ্যাল আপব্রিঙ্গিং, তার যে কনটেক্সট সেটা প্রবাবলি ইসলাম থেকে ইন্ডিপেন্ডেন্ট অন্য কোনো ফ্যাক্টরের কারণে, এটা আমরা সেটা কতখানি আমরা বলতে পারি? ওই যে ছেলেটা যাকে পরে কিছু নারী এবং নারীবাদী পরে তাকে হচ্ছে পুট ডাউন করলো তার ইকোনমিক কন্ডিশনের দিকে ইঙ্গিত করে যে কিস্তি তুলতে হবে, তাহলে সেইটা কেন তার রিলিজিয়াস আইডেন্টিটিকে ইন্ডিকেট করছে? এটা কি এরকমটা হতে পারে না যে তার যে সোশ্যাল ক্লাস, সেই সোশ্যাল ক্লাসে ওইখানকার যে প্র্যাকটিস, ওইখানকার যে কালচারাল প্র্যাকটিস, যেটা ইসলাম দ্বারা ইন্ডিপেন্ডেন্ট হতে পারে, ইসলাম থেকে ইন্ডিপেন্ডেন্ট হতে পারে, সেইটার কারণে সে ওই সেন্টিমেন্টটা এক্সপ্রেস করছে? তাহলে এই যে আমরা একটা বিষয়কে আমরা ইসলামের প্রবলেম হিসাবে আইডেন্টিফাই করছি, এইটা হচ্ছে ইসলামোফোবিয়া। এইটার উৎপত্তিটা কোথা থেকে সে ব্যাপারে অনেক রকম মত আছে। হাতেম বাজিয়ান উনি 2018-19 সালে একটা এডিটেড ভলিউম ছিল ইসলামোফোবিয়া ইন মুসলিম মেজরিটি সোসাইটিস, সেইখানে উনি একটা প্রবন্ধ লেখেন, একটা চ্যাপ্টার কন্ট্রিবিউট করেন। সেই চ্যাপ্টারে উনি বলছেন যে এটা শুরুটা হচ্ছে ইউরোপিয়ান কলোনিয়ালিজম থেকে। সো কলোনিয়াল এন্টারপ্রাইজটা ম্যাসিভলি সাকসেসফুল হয়, এবং এই কলোনিয়াল এন্টারপ্রাইজটা সফল হয় মুসলমানকে পলিটিক্যালি পরাজিত করতে, মুসলমান সভ্যতাকে পলিটিক্যালি পরাজিত করতে। তো পরাজিত হওয়ার পর মুসলমান সাইকিতে একটা পরিবর্তন আসে। সেই পরিবর্তনটা হচ্ছে মুসলমান সাইকি তখন মনে করে যে আমি যে পরাজিত হলাম, এই পরাজিত হওয়ার কারণটা সম্ভবত আমার কালচারাল প্র্যাকটিসেস, আমার রিলিজিয়াস প্র্যাকটিসেস ইত্যাদি ইত্যাদি। তো আমি যদি বিজয়ীকে অনুকরণ করতে পারি তাহলে আমিও বোধহয় বিজয়ী হতে পারবো। তো বিজয়ীকে অনুকরণ করার অংশ হিসাবে তার মধ্যে যে সেলফ হেট্রেডটা জন্ম নেয়, অর্থাৎ সে তার নিজের আহ, পরিচয়কে যেভাবে ঘৃণা করতে শুরু করে, সেইখান থেকে আপনার মুসলমান সমাজে ইসলামোফোবিয়ার উৎপত্তি। এবং পরবর্তীতে এই আত্মঘৃণাটা একটা পলিটিক্যাল প্রজেক্টে রূপান্তরিত হওয়ার পর সোসাইটিতে ডিভিশন ক্রিয়েট করার জন্য এবং ডিভিশনকে পারপেচুয়েট করার জন্য কাজে লাগে। এবং এই ডিভিশনটার একটা ক্লিয়ার পলিটিক্যাল এবং পসিবলি আমি অ্যাড করব ইকোনমিক ডাইমেনশনও আছে। যারা অলমোস্ট স্বৈরতান্ত্রিক উপায়ে মুসলমান দেশগুলোকে শাসন করছে এবং শোষণ করছে, তারা তাদের শাসন এবং শোষণের বৈধতার জন্য তারা বৃহত্তর সমাজের তথাকথিত ধর্মান্ধতাকে ইন্ডিকেট করে যে এই জনগোষ্ঠীটা ধর্মান্ধ, কাজে এই জনগোষ্ঠীর জন্য গণতন্ত্র প্রযোজ্য না। এই জনগোষ্ঠীটা ধর্মান্ধ, কাজেই তারা বলতে থাকে যে এই জনগোষ্ঠীর কথা অনুযায়ী দেশ পরিচালনা করা যাবে না। এই জনগোষ্ঠীটা ধর্মান্ধ, এই দোহাই দিয়ে তারা বলতে থাকে এই জনগোষ্ঠীর জন্য মানবাধিকার প্রযোজ্য না, এই জনগোষ্ঠী নাকি কড়া শাসক, যে শাসক তাদেরকে ডান্ডা বেরি মেরে পরিয়ে সোজা রাখবে, এরকম শাসক তারা ডিজার্ভ করে। এটার মাধ্যমে এই পোস্ট কলোনিয়াল এলিটরা তারা তাদের যে স্বৈরতান্ত্রিক প্র্যাকটিসেস গুলো আছে সেগুলোর জন্য বৈধতা উৎপাদন করে। এবং এখানে একটা আর একটা বিষয়, যেহেতু পোস্ট কলোনিয়াল মুসলিম কান্ট্রিগুলো কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট না এই অর্থে যে তারা খাতা কলমে সভরেন হলেও অনেক ক্ষেত্রে তারা ফরেন ডোমিনেশনের শিকার, তাদের গভর্নমেন্ট
কে ফর্ম করবে, কিভাবে ফর্মড হবে, কোন পার্টি পাওয়ারে যাবে, কোন পার্টি পাওয়ারে যাবে না, ডেমোক্রেসি থাকবে কি থাকবে না, ইলেকশন হবে কি হবে না, ইলেকশনে কে পার্টিসিপেট করতে পারবে কি পারবে না, এই সকল বিষয়গুলো যেহেতু অনেক ক্ষেত্রেই ফরেন পাওয়ার্স, স্পেশালি ইন দ্য কেস অফ ওয়েস্ট এশিয়া, নর্থ আফ্রিকা, ওয়েস্টার্ন পাওয়ার্স গুলোর তারা ডিটারমাইন্ড অর অ্যাট লিস্ট ইনফ্লুয়েন্সড হয়, তাই তারা তাদের কাছে নিজেদেরকে ভালো আকারে উপস্থাপন করার জন্য, তার নিজেদেরকে তাদের প্রিয় পাত্র বানানোর জন্য বলতে থাকে যে আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছি তোমাদের মতন, আর অন্যরা তারা তোমাদের মতন না, বরঞ্চ তোমাদের বিরুদ্ধে। তাই তোমরা আমার এই স্বদেশবাসীর বিরুদ্ধে আমাকে, আমাদের এই গ্রুপটাকে সাপোর্ট করো। এই বিষয়িক আলোচনাতে আমরা এখন পর্যন্ত ইসলামোফোবিয়াকে কোনো থিওলজিক্যাল টার্মসে ডিফাইন করিনি এবং আমরা করতে চাচ্ছিও না। একজন অমুসলমান, খ্রিস্টান, আহ, হিন্দু, বৌদ্ধ, যিনি হন না কেন, তার যদি ইসলাম সম্পর্কে কোনো থিওলজিক্যাল ক্রিটিক থাকে, ফিলোসফিক্যাল আপত্তি থাকে, আমরা সেটাকে ইসলামোফোবিয়া বলছি না। কিন্তু আমরা ইসলামোফোবিয়া যেটাকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে সমাজের কোনো অসঙ্গতিকে এক্সপ্লেইন করা হচ্ছে এটা ইসলামের অসঙ্গতি আকারে। অর্থাৎ ধরেন একটা জনগোষ্ঠী, মানে আমি একটু যোগ করে বলছি, একটা জনগোষ্ঠী তাদের এভারেজ হাইট হয়তো কম, বলা হচ্ছে আচ্ছা ঠিক আছে এরা তো মুসলমান, এরা ইসলাম মানে এই জন্য এদের এভারেজ হাইট কম, তো তারা ভাবখানা এমন যেন তারা ইসলাম ছেড়ে দিলে, মুসলমান পরিত্যাগ করলে তাদের এভারেজ হাইট বেড়ে যাবে। এটার কোনো, অবভিয়াসলি এটার কোনো ধরনের কোনো কোরিলেশন নাই। তো এইটাকে আমরা ইসলামোফোবিয়া বলছি। কিন্তু ইন্টারেস্টিংলি অ্যানাফ, কোনো ইসলামোফোবিক প্রজেক্ট মুসলিম সোসাইটিতে বা ইভেন মুসলিম সোসাইটির বাহিরেও, সেটা ইসলামকে গভর্ন করা ছাড়া ফাংশন করতে পারে না। অর্থাৎ কোনো ইসলামোফোবিয়া মুসলমান কান্ট্রিগুলোতে অনেক সময় অলমোস্ট ইনভেরিয়েবলি সেকুলার ন্যাশন বিল্ডিং প্রজেক্ট আকারে হাজির হয়। কিন্তু কোনো সেকুলার ন্যাশন বিল্ডিং প্রজেক্টই ইসলামকে কমপ্লিটলি ব্যানিশ করতে পারে না, ইসলামকে কমপ্লিটলি বাদ দিতে পারে না। বরং তারা যেটা করে, তারা ইসলামকে ডিফাইন করে, তারা ইসলামকে অ্যাপ্রোপ্রিয়েট করে এবং তারা তাদের পছন্দ মতো ইসলামকে প্রডিউস করে। তারা তাদের পছন্দ মতো ইসলামকে একমাত্র প্রকৃত ইসলাম আকারে অন্যদের উপর চাপিয়ে দিতে চায়। আয়রনিক মনে হতে পারে, আমি একটু ভেঙে বুঝাই, তাহলে আশা করি আপনাদের জন্য বিষয়টা বোঝা সহজ হবে। মিশরে এরকম একটা ঘটনা ঘটেছিল যেখানে ইসলাম আর রাজনীতি একসাথে যায় কিনা এটা নিয়ে একটা ডিবেট তো বরাবরই আছে। তো একজন মুফতি, তো তিনি ফতোয়া দিলেন যে ইসলামে রাজনীতি নাই, রাজনীতি আর ইসলাম একসাথে এটা হবে না। এখন মুশকিলটা হচ্ছে উনি যে ফতোয়াটা দিচ্ছেন সেই ফতোয়ার তো পলিটিক্যাল ইমপ্লিকেশন আছে, এবং এই ফতোয়াটা তো জনপরিসরে, পলিটিক্যাল স্ফিয়ারে প্রচার করা হচ্ছে। যদি ইসলামে রাজনীতি নাই থেকে থাকে, উনি যেমনটা বলছেন, তাহলে ওনার এই ফতোয়াটা যে এই যে জনপরিসরে যাচ্ছে, এই যে হচ্ছে পলিটিক্যালি এটার ইমপ্লিকেশন হচ্ছে, এই ফতোয়াটা যেই সকল শাসক পছন্দ করছে তারা যখন এটাকে ইউজ করছে, সেটাও তো তাহলে আপনার ইসলামের বরখেলাফ। আবার আহ যখন সেকুলার ন্যাশন বিল্ডিং প্রজেক্টগুলো মুসলমান সোসাইটিতে হাজির হয়, তখন তারা অনেক সময় বলে যে আমাদের দেশের ইসলাম আরবের ইসলামের মতন কঠিন না,
ইসলাম আসলে অনেক সহজ একটা ধর্ম, এবং আমাদের দেশের ইসলামটা একটু সিনক্রেটিক, সুফি, প্লুরালিস্টিক টাইপের। এর মাধ্যমে দুইটা জিনিস ঘটে, দুইটা প্রবলেম আমরা এখানে আইডেন্টিফাই করতে পারি। 1 নম্বর প্রবলেমটা হচ্ছে, ওরা তাহলে সেকুলার ন্যাশন বিল্ডিং প্রজেক্টটা তাহলে বলে দিচ্ছে যে ইসলামটা আসলে কি। তারা মোটেই কিন্তু ইসলামকে খারিজ করছে না, একদিকে তারা ইসলামকে নেগেট করছে, বাট এই নেগেটটা তারা করছে অন্য আর একটা ইসলামকে তাদের পণ্য প্রডিউস করার মাধ্যমে, ল্যাবরেটরিতে জেনারেট করার মাধ্যমে, এবং সেই ইসলামটাকে বলছে যে আমাদের ইসলাম আসলে এরকম, ইসলাম আসলে এরকম, ইসলাম এত কঠিন না। ওরা ভুল ইসলাম প্রচার করছে, ওরা আসলে ব্রেন ওয়াশ করছে, আর আমরা সঠিক ইসলামটা তোমাদেরকে দিচ্ছি। তাহলে খেয়াল করে দেখেন, তারা হয়তো ওয়াজ করছে না বা মাহফিল করছে না, কিন্তু এগেইন তারা কিন্তু ইসলামই প্রচার করছে। যদি তারা ইসলাম প্রচার নাই করে, তাহলে তো ওদের যে দাবি যে এটা ওরা যেটা প্রচার করছে সেটাই ইসলাম, আর অন্যরা যারা যারা ধর্ম ব্যবসায়ী তথাকথিত, তারা যে ইসলামটা প্রচার করছে সেটা নকল ইসলাম, সেই দাবিটাই তো ভেঙে যাচ্ছে। যদি তারা ইসলাম যেটাকে ইসলাম আকারে সেল করছে সেটা যদি ইসলাম নাই হয়, তাহলে তো ওদের দাবিটাই তো মিথ্যা প্রমাণিত হলো। তো তাহলে তারাও একটা ইসলাম প্রচার করছে। এটা অর্থাৎ তারা একটা ইসলামকে তাদের মন মতো করে প্রডিউস করছে সেকুলার ন্যাশনাল বিল্ডিং প্রজেক্টের জন্য, 1 নম্বর। 2 নম্বর প্রবলেম হচ্ছে, এখানে একটা তারা লোকাল সিনক্রেটিক ইসলামকে ইউজ করছে। এর মাধ্যমে তারা বোঝাতে চাচ্ছে, এক, ওই স্থানের ইসলাম আসলে প্রকৃত ইসলাম না, যেটা আবার তাদের আগের যে ক্লেম সেটার সাথে কন্ট্রাডিক্টরি। একদিকে তারা বলছে ইসলাম আসলে এত কঠিন না, ইসলাম আসলে এরকম না, ইসলাম আসলে ওরকম না, ইসলাম আসলে এরকম, কিন্তু তারপরে বলছে আমাদের ইসলাম আরবের ইসলামের মতো না, আমাদের ইসলাম পিউরিটান না, আমাদের ইসলাম সিনক্রেটিক, আমাদের ইসলাম প্লুরালিস্টিক, আমাদের ইসলাম অনেক টলারেন্ট। তাহলে একটু আগে যে বললো আমাদের ইসলামটা আসল, আসল ইসলাম এরকম, আর ওদের নকল ইসলামটা অন্যরকম, এরপরে তারা বলছে যে আমাদের ইসলাম আসলে এরকম না, তা আমাদের ইসলামটা সিনক্রেটিক, অর্থাৎ এখানে ইসলামের সাথে অন্য আরো অনেক কিছু যুক্ত হয়েছে। আমাদের ইসলামটা টলারেন্ট, আমাদের ইসলামটা প্লুরালিস্ট, এবং আরবের ইসলামটা, সাধারণত আরবের উদাহরণ দেয়, ওইটা হচ্ছে একটু কাঠখোট্টা, ওইটা হচ্ছে একটু কট্টর। তাই যদি হয় তাহলে একটু আগে তারা যে বললো তাদের ইসলামটা আসল, এখন দেখা যাচ্ছে না, তাদের ইসলামটা ভেজাল। এটা একটা প্রবলেম। 2 নম্বর প্রবলেম হচ্ছে, এর মাধ্যমে তারা বোঝাতে চাচ্ছে ইসলাম আসলে তাদের যে সমাজ, যে মুসলমান সমাজ, সেই মুসলমান সমাজে অর্গানিক না, এই মুসলমান সমাজের আদি না। এইটা কি মানে এর এর অর্থটা কি, এটাতে আমি একটু পরে আসছি, তার আগে বলি আমাদের ইসলাম হচ্ছে সিনক্রেটিক, প্লুরালিস্টিক, টলারেন্ট ইসলাম, আর আরবের ইসলামটা হচ্ছে কাঠখোট্টা, কঠোর ইসলাম। এই আর্গুমেন্টটা আপনারা বাংলাদেশে নিশ্চয়ই শুনেছেন, তবে এই আর্গুমেন্টটা পৃথিবীর সবখানে আছে। মালয়েশিয়াতে আছে, তিউনিসিয়াতে আছে, তুরস্কে আছে, এমনকি মিশরেও আছে। অর্থাৎ পৃথিবীর সব দেশেই, সব মুসলমান দেশেই তারা বলছে, বা এক শ্রেণীর লোক আছে, বলার মতো একটা শ্রেণী আছে পৃথিবীর সকল মুসলমান দেশেই, যে তাদের ইসলামটা হচ্ছে অন্য ইসলামের মতন না, তাদের ইসলামটা ভালো ইসলাম। যদি পৃথিবীর সব দেশের ইসলামটাই ভালো ইসলাম হয়, তাহলে তো এই যে তাদের যে কল্পিত অন্য দেশ, যেই দেশের ইসলামটা নাকি কঠোর, যেই দেশের ইসলামটা পিউরিটান, যেই দেশের ইসলামটা কট্টর, ওই অন্য দেশটা কোনটা? টিউনিশিয়ান যে সেকুলার ন্যাশন বিল্ডিং প্রজেক্টের কর্ণধার আছে, তারা বলেন যে তাদের ইসলামটা খুব নরম সরম ভালো, অন্য দেশের গুলা একটু ঝামেলা, তাদেরটা অন্য দেশের মতন না। বাংলাদেশেও এটা বলছে, পাকিস্তানেও এটা বলছে, তুরস্কেও এটা বলছে, মালয়েশিয়াতেও এটা বলছে, মিশরেও এটা বলছে।
আপনার সবখানেই বলছে যে তাদের ইসলামটা হচ্ছে অন্য দেশের ইসলামের মতো না, তাদের ইসলামটা বেশ টলারেন্ট। তাহলে অন্য দেশটা কোনটা? কোন সে দেশ যে দেশের ইসলামটা আসলে তাদের দেশের ইসলামের মতন ভালো না? কারণ অ্যাপারেন্টলি সব দেশেই তো দেখা যাচ্ছে বলছে যে তাদের ইসলামটা ভালো। আচ্ছা, এরপর আসি যে তারা আদি না, এটা দিয়ে কি বোঝাচ্ছে? ইসলামোফোবিয়ার একটা ইমপ্লিমেন্টেশনের বা এটা যখন অ্যাকচুয়ালাইজেশন হয় বা লিভড রিয়েলিটিতে যখন আমরা এটাকে ম্যানিফেস্টেশনটা দেখি, সেটা অনেকটা এভাবে কাজ করে যে হিস্ট্রির যে কাট অফ ডেটটা আছে, অর্থাৎ ধরেন আমরা বলছি 1000 বছরের বাঙালি সংস্কৃতি। 1000 বছরের বাঙালি সংস্কৃতির শুরুটা কোনখানে? 1204 সালে, 1757 সালে, 1857 সালে, আপনার 1971 সালে, 1947 সালে, 1905 সালে, 2024 সালে। তো এই যে 1000 বছরের বাঙালি সংস্কৃতি, এটা কোথা থেকে, এটা কাট অফ ডেটটা কোথায়? মুসলমান মেজরিটি সোসাইটিতে ইসলামোফোবরা বা ইসলামোফোবিয়া যেভাবে কাজ করে, সেটা হচ্ছে এই কাট অফ ডেটটা সবসময় নেওয়া হয় যে ইসলামের অ্যারাইভাল, বা ইসলামের অ্যারাইভাল বলতে তারা যেটাকে বোঝায় সেটার আগে। অর্থাৎ বাঙালি ধরেন আমাদের দেশে, সেটা হচ্ছে 1204-এর আগে, আর 1204-এর পরটা হচ্ছে আগ্রাসন। আরিয়ান ইনভেশনটা বাঙালি সংস্কৃতিকে ক্ষতি করে না, বা নিজেদের ভিতর যে নানান যুদ্ধ বিগ্রহ আরো যা কিছু হচ্ছে এর মধ্যে, অ্যানশিয়েন্ট পিরিয়ড, প্রিহিস্ট্রিক পিরিয়ড, এইগুলাতে কোনো বাঙালির ক্ষতি হচ্ছে না। যদিও সেই সময় বাঙালি পরিচয়টাই ছিল না, বাংলা নামে কোনো অঞ্চলই ছিল না। কিন্তু 1204 সালের পরে বলা হচ্ছে যে এইটা হচ্ছে বহিরাগতদের আগমন। আরিয়ানদের আগমনটা বহিরাগতদের আগমন না, কিন্তু 1204 সালে মনে করা হচ্ছে যে মুসলমানরা এসেছে এবং মুসলমানরা বহিরাগত, তাই এখন হচ্ছে এটা হলো কাট অফ ডেট। এটা বহিরাগতরা এসেছে, এর আগ পর্যন্ত পিওর ছিল, আর এরপর এই পিওরিটিটা ধ্বংস হয়েছে। যদিও এই 1204 সালের পরেই 14 শতকের মাঝামাঝি যে বাংলা পরিচয়টা আসছে, বাংলা নামটা আসছে, এবং বাঙালি পরিচয়টা এটা গ্রো করছে। এর আগে মানে বাঙালি যেখানে নাই সেখানে বাঙালি সংস্কৃতি কোথা থেকে আসবে? বাংলায় যেখানে নাই সেখানে বাংলা সংস্কৃতি কোথা থেকে আসবে? ওটা তো খোঁজাই বৃথা। শামসুদ্দিন ইলিয়াস শাহের আমল থেকে আমরা বাংলা, বাঙালি ইত্যাদি এগুলো পাচ্ছি, কিন্তু তারা ওই বাঙালির ইতিহাসটা শুরু করছে, বা ওটা আদি ইতিহাস সেটা শুরু করছে ওই মুসলমানের আগমনের আগ থেকে। এটা কি শুধু বাংলাদেশে বাংলার ক্ষেত্রে হচ্ছে? না, মিশরে আপনার প্রি ইসলামিক ফারাও কেন্দ্রিক বিষয়াদি নিয়ে এক ধরনের উচ্ছ্বাস আছে, এবং সেটাকে ইসলামের সাথে কন্ট্রাস্ট করে বলা হয় এই যে ফারাও এবং আরো যারা আছে তারা হচ্ছে বেসিক্যালি ইজিপশিয়ান। এগুলো হচ্ছিল ইজিপশিয়ান কালচার, ইজিপশিয়ান হিস্ট্রি। আর ইসলামেরটা হচ্ছে ইনভেশন। ইরাকে এটা সেম আছে, মেসোপটেমিয়া, ওইটা হচ্ছে অ্যাকচুয়াল ইরাক। ইসলাম যেটা হয়েছে সেটা হচ্ছে আপনার ইনভেশন। ইনফ্যাক্ট সৌদি আরবিয়াতে এই ধরনের একটা আর্গুমেন্ট প্রেজেন্ট করা হচ্ছে যে প্রি ইসলামিক যে গডস অ্যান্ড গডেসেস যারা ছিল, যাদের কিছু মূর্তি এখনো, বা আমরা উম, আহ, ইসলামিক ইসলামের হিস্ট্রি বা আমরা যেই ট্র্যাডিশন আছে সেগুলোতে আমরা যেগুলো জানতে পারি, শুনতে পারি, তারা বলছে যে অ্যাকচুয়ালি ওই মূর্তিগুলোই ছিল অ্যারাব ট্র্যাডিশন, আর ইসলামেরটা হচ্ছে ইনভেশন। অ্যারাব ট্র্যাডিশনকে কলুষিত করে দেওয়া হচ্ছে। ইরানের ক্ষেত্রে আপনার তারা হচ্ছে এগেইন ইসলাম হচ্ছে এখানে ইনভেশন, তার আগে ছিল একটা পার্সিয়ান এম্পায়ার,
কালচার, হেরিটেজ ইসলাম এসে ইয়ে করছে। এবং বলা হয় যে আপনার 1979-এ যে রেভলিউশন, সেটা নাকি হচ্ছে পার্সিয়ান কালচারের বিরুদ্ধে আরবি আগ্রাসন। সো আরব কালচারের আগ্রাসন, এটা এভাবে দেখানো হয়। মালয়েশিয়াতেও এরকম আর্গুমেন্ট আছে। সো যতগুলো মুসলিম সোসাইটিতে আছে সেইখানে সবখানে বলা হচ্ছে যে ইসলাম এবং মুসলমান এটা হলো অ্যাকচুয়ালি বহিরাগত পলিউট্যান্ট। আর এর আগে যেটা ছিল সেটা হচ্ছে অর্গানিক, সেটা হচ্ছে ন্যাচারাল। এর ফলে কি জিনিসটা হয়, এর ফলে যে জিনিসটা হয় সেটা হচ্ছে ডিসকার্সিভলি মুসলমান সোসাইটি থেকে মুসলমানদেরকেই আপরুট করা হয়। আমরা বলছি ধরেন বাংলাদেশ মুসলিম মেজরিটি কান্ট্রি, মোর অরলেস 90% এখানে মুসলমান, কিন্তু আমাদেরকে কনস্ট্যান্টলি বলা হচ্ছে যে তুমি বাঙালি হও, তুমি আগে বাঙালি না আগে মুসলমান। আহ সাম্প্রতিক কালে খুব মৃদু স্বরে হলেও এ ধরনের কিছু কথা শোনা যাচ্ছে যে তুমি আগে বাংলাদেশি নাকি তুমি আগে মুসলমান। এর অর্থ হচ্ছে যে ইসলামকে বা মুসলমানিত্বকে এদেশের কনস্টিটিউয়েন্ট হিসাবে আমরা কল্পনা করছি না। এবং মুসলিম সোসাইটিতে মুসলিমরাই বিলঙ্গিংনেসের অভাবে ভুগছে। এবং এইখানে ইসলামোফোবিয়ার সাথে সাউথ এশিয়াতে হিন্দুত্ববাদের একটা কানেকশন আছে। হিন্দুত্ববাদ বলছে যে সাউথ এশিয়াতে ইন্ডিক রিলিজিয়ন হিসাবে তারা যে রিলিজিয়ন গুলোকে কল্পনা করে, সেই রিলিজিয়ন গুলোকে দাবি করে, হিন্দুইজম, জৈনিজম, শিখিজম, বুদ্ধিজম ইত্যাদি, তারা হচ্ছে অর্গানিক ন্যাচারাল রিলিজিয়ন। আর আব্রাহামিক রিলিজিয়নস স্পেশালি ইসলাম, এইটা হচ্ছে আপনার ইনভেশন, এগুলা হচ্ছে বহিরাগত। এর ফলে আপনি যতই একটা মুসলিম সোসাইটিতে বাংলাদেশের মতন এখানে আপনি যতই মেজরিটি হন না কেন, আপনি আজীবন বহিরাগত থাকছেন, আপনি আদিবাসী হতে পারছেন না। নিজ ভূমিতে আপনি মনস্তাত্ত্বিকভাবে, বুদ্ধিবৃত্তিকভাবে আপনি বহিরাগত ইনভেডার হিসেবে থেকে যাচ্ছেন। অথচ এই দেশ ছাড়া আপনি অন্য কোনো দেশে হয়তো কখনো যান নাই, আপনার হয়তো 10 প্রজন্ম 20 প্রজন্ম ধরে এই দেশে আছেন। আম, এই দেশের মাটি হয়তো আপনার দাদা পরদাদা চাষ করেছে, কিন্তু তারপরও আপনাকে বলা হচ্ছে আপনি নাকি বহিরাগত। মানে ডিসকার্সিভলি। এই পর্যন্ত আমি একটা লেআউট দেওয়ার চেষ্টা করলাম যে ইসলামোফোবিয়া জিনিসটা কি, মুসলমান সোসাইটিতে ইসলামোফোবিয়া কেন পসিবল, কেন মুসলমান সোসাইটিতে কিভাবে ইসলামোফোবিয়া ফাংশন করতে পারে, এটার উৎপত্তি এক ধরনের হীনম্মন্যতা থেকে কলোনিয়াল ইন্টারাকশনের পরিপ্রেক্ষিতে। আমি এখন যে কাজটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আপনাদের সাথে কিছু কোশ্চেন আনসার ফরম্যাটে আমরা আলোচনাটা কন্টিনিউ করতে চাচ্ছি, বিকজ দেয়ার মাইট বি সাম ইস্যুস দ্যাট আই probably cannot think of right now that you may raise, and then I can address it. আহ, জি, জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি আলোচনাটা শুনছি, আলহামদুলিল্লাহ ভালো লাগছে আর কি। এই, আমি তো রিকোয়েস্ট করবো যে আপনি এই রেকর্ডটা পরবর্তীতে যেন শেয়ার করা হয় আর কি, গ্রুপে আর কি। আম,
জি ইনশাল্লাহ শেয়ার করা হবে। জি জি ইনশাল্লাহ জি। জি। মাহমুদুল হাসান তুষার। হ্যালো। শোনা যাচ্ছে? জি জি, শোনা যাচ্ছে। ভাই আপনি একটা কথা বললেন এনএসসিএল প্রসঙ্গটা চলার ব্যাপারটা আনলেন, মানে সিলেক্টিভনেস যে ব্যাপারটা আপনি বললেন যে হচ্ছে রিক্সাওয়ালা মানে যখন একটা মেয়ে মহিলার গায়ে হাত তুলতেছে বা কিছু একটা করতেছে সেটা আমরা। সরি, আপনার কথাটা আমি ঠিক স্পষ্টভাবে শুনতে পারছি না। আপনার এটা মাইক্রোফোন বা একটু যদি ধীরে ধীরে বলতেন তাহলে বোধহয়। আচ্ছা বলতেছিলাম আপনার দুইটা আনসার হচ্ছে এনএসসিএল ব্যাপারটা, আর একটা হচ্ছে রিক্সাওয়ালার যে হচ্ছে মানে রিক্সাওয়ালা কোনো নারীর গায়ে হাত তোলার ব্যাপারটা। হুম। শোনা যাচ্ছে? আচ্ছা, জি। তো এক্ষেত্রে আপনি বলছেন যে মানে রিক্সাওয়ালার যে অ্যাটিটিউড সেটা হচ্ছে তার সোসাইটিতে যেভাবে সে বিলং করে আমরা সেটারে মানে সেটাকে acknowledge না করে আমরা বলতেছি তার এই পার্সপেক্টিভটা হচ্ছে সে ইসলাম ফলো করে বা হচ্ছে আপনার ওয়াশরুমের মাধ্যমে সে হচ্ছে মানে মৌলবাদীর যে চিন্তা ভাবনা এই ধরনের চিন্তা ভাবনা তার মধ্যে গ্রো করতেছে, এক নাম্বার। আর এনএসইউ যে ব্যাপারটা বললেন সেখানেও মানে তালাক দেওয়ার যে ব্যাপারটা সেটা যে ব্যক্তিটা করছে বা যে কথাবার্তা যিনি বললেন সেটাও তার মধ্যে আমার মৌলবাদী বা এই ধরনের চিন্তা ভাবনা থেকে বলি। এখন ভাই এই যে সেন্সিটিভনেস যে আপনি ব্যাপারটা। আপনি যদি একটু প্রথম কথা হচ্ছে আপনার মাইক্রোফোনে বা নেটওয়ার্ক একটু সমস্যা আছে। আপনি যদি একটু ধীরে ধীরে কথা বলেন তাহলে হয়তো আমাদের জন্য বোঝাটা একটু সহজ হবে। এমনিতেই আপনার ওখানে একটু সমস্যা আছে। আচ্ছা আমি না হয় একটু পরে চেষ্টা করি অন্য ডিভাইস থেকে থেকে add জি। হই। আমি অন্য একটা ডিভাইস থেকে অ্যাড হচ্ছি। একটু প্রশ্ন। আচ্ছা, তাহলে আমরা আপনার প্রশ্নতে একটু পরে যাই, আমরা আরেকজনের ইয়েতে যাই। আচ্ছা, একটা মিনিট। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমার কথা কি শোনা যাচ্ছে? জি বলেন। জি, আমার এখানে হচ্ছে আপনি যখন সেমিনারে বললেন যে কাট অফ ডেট, তখন আমার প্রথম যেটা মাথায় আসলো সেটা হলো 1971, যে এইখানে যে আমাদের বাংলাদেশের ইতিহাস যে 47 থেকে 71 পর্যন্ত যে ঐতিহাসিক রিগ্রেটটা দেখানো হচ্ছে, আর এখানে যে ইসলামকে বারবার দোষারোপ করা হচ্ছে, যে ইসলাম ফোবিয়া বলতে আমি হচ্ছে আপনাদের ব্রড যেটা দেখালেন সেটা অবশ্যই রয়েছে, তারপরে এই জায়গাটা বারবার খালি দেখতে পাই যে এইখানে বাংলাদেশের যে ইস্যুটা তৈরি করা হচ্ছে যেটা এক্সক্লুসিভলি যে হচ্ছে ঐতিহাসিক রিগ্রেট, ইসলামের দোষ, ইসলামের কারণে হয়েছে। তারপরে আর যা রাজাকার টাজাকার রয়েছে, ইভেন এখন পর্যন্ত যে ঝামেলাটা রয়েছে, তো এটা কিভাবে ডিফাইন করছেন এবং এ বিষয়ে আলোকপাত করলে ভালো হতো। ধন্যবাদ। আচ্ছা, 71-এর ব্যাপারটা, বিষয়টা হচ্ছে যেখানে বলা হচ্ছে যে পাকিস্তান টেকেনি কারণ এটা একটা ধর্মরাষ্ট্র ছিল। বলা হচ্ছে যে ধর্মের কারণে শুধুমাত্র কোনো রাষ্ট্র টিকে থাকে না। এবং বলা হচ্ছে যে পাকিস্তানের যেই আম, আহ, পাকিস্তানের শাসক গোষ্ঠী তারা ধর্মকে ব্যবহার করেছে এবং ধর্মকে ব্যবহার করে তারা শোষণ করেছে। ব্রড সেন্সে এটা হচ্ছে ন্যারেটিভ। এখন এইখানে কয়েকটা প্রবলেম আছে। প্রথম কথা হচ্ছে পাকিস্তানের শাসক গোষ্ঠী তো কখনোই ধর্মকে ব্যবহার আসলে কোন অর্থে করেছে। ধর্মকে অতটুকুই ব্যবহার করেছে যতটুকু যে কোনো আহ, আপনার পলিটিক্যাল পার্টি পলিটিতে আপনার ব্যবহৃত হয়। আপনার আওয়ামী লীগ যতটুকু ধর্মকে ব্যবহার করেছে ওই মদিনা সনদে দেশ চলবে, অন্যান্য দল যতখানি বলেছে যে অমুক সনদে দেশ চলবে, তমুকের নিয়মে দেশ চলবে, সেটুকুই পাকিস্তানের শাসক গোষ্ঠী করেছে। বাট পাকিস্তানের শাসক গোষ্ঠী তো বরঞ্চ তারা সেকুলার ছিল। এগেইন তারাও পোস্ট কলোনিয়াল ওই এলিটারি পার্ট ছিল যারা নিজেদেরকে সেকুলার হিসাবে দাবি করে দেশের বাকি অংশকে বাকি মানুষকে তারা মৌলবাদী ধর্মান্ধ বলে তারা ফরেন সাপোর্ট এবং নিজেদের দেশের মধ্যে তারা যে বিভাজন, যে শাসন শোষণ যেগুলো তারা করতো স্বৈরতান্ত্রিক উপায়, সেগুলোর জন্য তারা জাস্টিফিকেশন পয়দা করতো। যখন 1958 সালে যখন আইয়ুব খান ক্ষমতা দখল করে, ক্ষমতা দখলের অন্যতম জাস্টিফিকেশন ছিল যে পলিটিশিয়ানরা তারা আসলে হচ্ছে লোকাল পপুলেশন, এই মাস ইগনোরেন্ট পপুলেশন, তাদের দ্বারা অনেক বেশি ইনফ্লুয়েন্সড হয় এবং ভোটের জন্য তারা হচ্ছে অনেক বেশি ইগনোরেন্ট মাসেস
তাদের ভাষায়, তাদের কাছে কনসেশন করে। সো তাদের হাত থেকে ক্ষমতা কেড়ে নিয়ে এনলাইটেন্ড এলিটস, দ্য ব্যুরোক্র্যাটস, দ্য সিভিল সোসাইটি, তাদের হাতে ক্ষমতা দিতে হবে। এবং আইয়ুব খান তো পূর্ব পাকিস্তানে এবং পশ্চিম পাকিস্তানে সে তো এই সেকুলার জনগোষ্ঠীকে এম্পাওয়ার্ড করেছে। 60-এর দশকে যে সেকুলার বাঙালি জাতীয়তাবাদ গড়ে উঠেছে সেটা তো 60-এর দশকে এবং আইয়ুব খানের পৃষ্ঠপোষকতায়। আইয়ুব খান তাদেরকে এম্পাওয়ার করেছে, তাদের চাকরির ক্ষেত্রে যে সুবিধাগুলো বাড়িয়ে দিয়েছে, এন্ট্রিতে নিয়ে চাকরি বৃদ্ধি পেয়েছে, সেইগুলো সুবিধা নিয়েছে। এবং সরকারি পৃষ্ঠপোষকতায় তাদের বইপত্র প্রকাশিত হয়েছে। আহ, বিশ্ববিদ্যালয়গুলোতে সে সময় তারা শিক্ষকতা করেছে, বড় বড় পোস্টে গিয়েছে। আম, আহ, আম, জিন্নাকে নিয়ে কবিতাও তো সুলতানা কামাল লিখেছে। কোনো সে তো ইসলাম সুফিয়া, সরি, সুফিয়া কামাল লিখেছে। কোনো ইসলামিস্ট সেই অর্থে তো আমরা সেটা দেখি না। বরং ইসলামিস্টরা তারা তো পাকিস্তান রাষ্ট্রকে কতখানি ইসলামী রাষ্ট্র সেই প্রশ্ন তুলেছে পাকিস্তান রাষ্ট্র গঠনেরই আগে। এবং পাকিস্তান রাষ্ট্রের সাথে তাদের বেশ সংঘাতপূর্ণ ময় একটা পরিস্থিতি ছিল তাদের। বেশ কিছু সমস্যার কারণে তারা পাকিস্তান রাষ্ট্রের সাথে বেশ কয়েকবার সংঘাতে জড়িয়েছে। বর্তমানেও পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে আপনি দেখবেন বিভিন্ন ইসলামিস্ট কোট আনকোট সেই গ্রুপগুলো তারা পলিটিক্যালি তো বটেই, তারা সশস্ত্রভাবে লড়ে যাচ্ছে। ইনফ্যাক্ট বাংলাদেশ থেকে কোট আনকোট ইসলামিস্ট পাকিস্তানে যে পাকিস্তান মিলিটারির সাথে ফাইট করছে। সো এখন এই যে বয়ানটা যে পাকিস্তানি শাসক গোষ্ঠী তারা ছিল ধার্মিক, আপনি যদি মুসলিম লীগের কাঠামো দেখেন তাহলে দেখবেন যে মুসলিম লীগের চরিত্র সেটা তো আওয়ামী লীগ বিএনপির সাথে যায়। কোনো আহ, আমরা যে ধার্মিক দল বা ধর্মীয় দল বলতে যা বুঝি সেটার সাথে তো যায় না। মুসলিম লীগে তো এই শেখ মুজিবই ছিল, মুসলিম লীগে তো এই তাজউদ্দিনই ছিল। এবং পরবর্তীতে যে মুসলিম লীগ সেখান থেকে তো অনেক নেতা, ধরেন বাংলাদেশে মুসলিম লীগ থেকে এমপি নির্বাচিত হয়েছেন সালাউদ্দিন কাদের চৌধুরী, এবং তারপর তিনি বিএনপিতে যোগ দিয়েছেন। সো পাকিস্তানের যে শাসক গোষ্ঠী তারা ধার্মিক ছিল, এক্সেপশনালি ধার্মিক ছিল। বিষয়টা এরকম না, এদেশের জনগোষ্ঠী যেরকম ইনফ্যাক্ট সেটা তো ছিলই, তারা ওই পোস্ট কলোনিয়াল এলিট যারা অনেক সময় ইসলামোফোবিক ট্রোপস ডিপ্লয় করে, তারা সেখানে সেটার মধ্যে ছিল, 1 নম্বর। 2 নম্বর দিক হচ্ছে আপনার ধর্মের ভিত্তিতে দেশ টিকে থাকে না। কিসের ভিত্তিতে তাহলে দেশ টিকে থাকে? যদি জাতির ভিত্তিতে দেশ টিকে থাকে তাহলে পশ্চিম বাংলা আর পূর্ব বাংলা আলাদা কেন? যদি জাতির ভিত্তিতে দেশ টিকে থাকে তাহলে 2 পাঞ্জাব আলাদা কেন এবং তাদের মধ্যে মিলে যাওয়ার বিন্দুমাত্র আকাঙ্ক্ষা নেই? আপনারা এখানে যারা আছেন, বা ধরেন আপনি ওয়াইডার সোসাইটি, আজকে যদি বাংলাদেশে গণভোট হয়, আপনারা কি পশ্চিম বাংলার সাথে বা বাংলাদেশের মানুষ কি পশ্চিম বাংলার সাথে মিলে যাওয়ার আকাঙ্ক্ষা পোষণ করবে? আজকে যদি পশ্চিম বাংলায় একটা গণভোট হয়, তারা কি বলবে তারা বাংলাদেশের সাথে মার্জ করতে চায়? তাহলে ধর্মের ভিত্তিতে আহ, দেশ টিকে থাকে না, তাহলে কিসের ভিত্তিতে দেশ টিকে থাকে? তারা যে এই যে বাঙালি সেকুলার বাঙালি জাতীয়তাবাদের যে ডিসকোর্স, যে জাতির ভিত্তিতে, তাহলে উম, সব বাঙালি কেন এখানে আসছে না? আসাম থেকে, পশ্চিম বাংলা থেকে, বিভিন্ন জায়গা থেকে বাঙালিদেরকে পুশব্যাক করা হচ্ছে। সেই বাঙালিকে এই বাঙালির জাতিরাষ্ট্র বাংলাদেশ সে কেন নিচ্ছে না? তাহলে যদি বাঙালির জাতিরাষ্ট্র এবং বাংলা এবং জাতির ভিত্তিতে, জাতীয়তাবাদের ভিত্তিতে, এথনোলিঙ্গুইস্টিক সিমিলারিটিজের ভিত্তিতে যদি দেশটিকে থাকে, তাহলে বাংলাদেশে যে সকল এথনোলিঙ্গুইস্টিক মাইনরিটিজ আছে, চাকমা, মারমা, বিহারি, সাঁওতাল এবং ইত্যাদি ইত্যাদি, তাহলে তাদের জন্য কি এখন আমাদের আলাদা রাষ্ট্র করে দিতে হবে? আর যদি তারা এই রাষ্ট্রে থাকতে পারে, তাহলে দেখা যাচ্ছে যে জাতিগত ভিন্নতা সত্ত্বেও একটা রাষ্ট্র টিকে থাকতে পারে। আচ্ছা, জাতি গঠনের ক্ষেত্রে, জাতীয়তাবাদ গঠনের ক্ষেত্রে আমরা যেটাকে ধর্ম হিসাবে আইডেন্টিফাই করছি, সেটা কি একটা বড় কনস্টিটিউয়েন্ট না? যদি
শুধুমাত্র বাঙালি আমরা হতাম তাহলে কি বাংলাদেশ হতো? তাহলে তো আমরা পশ্চিম বাংলায় থাকতাম বা পশ্চিম বাংলা আমাদের সাথে থাকতো। কিন্তু দুই বাংলা যে পৃথক এবং কেউ কখনো কারোর সাথে মিলে যেতে চাচ্ছে না, এটা শখ কারণেই। আমরা কলকাতায় ঘুরতে যেতে পারি, কলকাতার এরা অনেকে মাঝে মাঝে ময়মনসিংহ অমুকখানে তারা আসেন একটু জমিদারি, তার হারানো জমিদারি দেখতে, জমিদার বাড়ি দেখতে। আগে কত সুন্দর জমিদারিত্ব করতেন, জোতদারি করতেন, সেগুলো একটু দেখতে আসেন এবং এগুলো নিয়ে একটু সিনেমা টিনেমা রচনা টচনা তারা করেন। কিন্তু তারপরে তো তারা বলছেন না যে ঠিক আছে ওরা তাহলে বাংলাদেশে জয়েন করবে। এটার কারণ কি? কারণ আমাদের যেই জাতীয় পরিচয়, সেখানে নিশ্চয়ই ইসলাম নামক একটা কনস্টিটিউয়েন্ট আছে, যার কারণে আমরা পৃথক। এবং এতটাই পৃথক, ওরাও আমাদের সাথে আসতে চায় না, আমরা ওদের সাথে যেতে চাচ্ছি না। আচ্ছা, জাতীয়তার ভিত্তিতে দেশ ভাগ হওয়ার পরও বা একটা দেশ গঠিত হওয়ার পরও কি সেখানে প্রবলেম হয় না? ইন্ডিয়ার ভিতরে কি নানান ধরনের কনফ্লিক্ট নেই? বা ইন্ডিয়া তো একটা বড় রাষ্ট্র, অনেকগুলো জাতি এখানে আছে। আয়ারল্যান্ডে আপনার নর্দার্ন আয়ারল্যান্ড এবং রেস্ট অফ দি আয়ারল্যান্ড, তাদের মধ্যে একটা ইয়ে আছে, সেইখানে প্রোটেস্ট্যান্ট এবং ক্যাথলিক একটা বড় ফ্যাক্টর। যদি আইরিশ জাতীয়তাবাদী যথেষ্ট হতো, তাহলে দুই আয়ারল্যান্ড কেন এক হলো না? আবার সবকিছু এক থাকা সত্ত্বেও ইকোনমিক কারণে কি মানুষ পৃথক হওয়ার কথা বলে না? এগেইন দেখেন, প্রবলেমটা হয়তো ছিল ইকোনমি। ধরেন আপনার আফগানিস্তান এবং পাকিস্তান। আফগানিস্তান পাকিস্তান রাষ্ট্রকে আহ, আপনার বহুবার সেখানে তারা ব্যাটলফিল্ড বানিয়ে তারা যুদ্ধ করেছে এবং অনেকগুলো সুপার পাওয়ারকে তারা আহ, একাধিক সুপার পাওয়ারকে তারা সেখান থেকে চলে যেতে আহ, এরকম পরিস্থিতি তৈরি করেছে। তারপরও আমরা দেখলাম আফগানিস্তানের সাথে আপনার ইন্ডিয়ার একটা ব্রাদারলি সম্পর্ক, একটা স্ট্র্যাটেজিক সম্পর্কের মতন স্থাপিত হয়েছে। তাহলে এটার কারণটা কি? এটার কারণটা কি জাতীয়তা, নাকি এটার কারণটা হচ্ছে সিম্পলি স্বার্থ? বা উম, যেটা আমি বলি যে অনেক সময় তো দুইটা মাদ্রাসার মধ্যেও তফাৎ হয়। ধরেন আহ, দুইজন হুজুর তার একটা মাদ্রাসা চালানো শুরু করলেন, তার বড় হুজুর আর ছোট হুজুর, তারপর তাদের মধ্যে একটা বিভেদ তৈরি হলো, তারপর ছোট হুজুর যে আরেকটা মাদ্রাসা দিলেন। এই যে উনি আরেকটা মাদ্রাসা দিলেন, ওনার তো ধর্মও এক, জাতিও এক, তাহলে আরেকটা মাদ্রাসা কেন দিলেন? এগেন দেখেন, পুরো বিষয়টার হয়তো অনেকগুলো ব্যাখ্যা আছে এবং প্রবাবলি এখানে আপনার ইসলাম কোনো ফ্যাক্টর না। দুইটা মুসলমান কান্ট্রি যখন যুদ্ধ করে, তখন দুই দেশের সৈন্য আল্লাহু আকবার বলে যুদ্ধ করে। বাংলাদেশে যখন ইসলামিস্ট যে মিলিটেন্সির কেস হয়, টেরোরিস্ট অ্যাক্টিভিটিস গুলো হয়, তখন ওই টেরোরিস্টরা তারাও আল্লাহু আকবার বলে। আর যেই আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা যখন তাদের এগেনস্টে ফাইট করে, তারা তো মুসলমান, তারাও তো আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এগুলা বলতে বলতেই তো তারা যুদ্ধ করে, তারা তো এগুলা বলতে বলতেই তাদের এগেনস্টে ফাইট করে, নাকি তারা অন্য কিছু বলে ফাইট করে? কিন্তু একটা পক্ষ আল্লাহর নাম নিয়ে যুদ্ধ করেছে, তার মানে ওরা হচ্ছে ইসলাম। আর একটা পক্ষ যে আল্লাহর নাম নিয়ে যুদ্ধ করছে, সেইটাকে আমরা আন্ডারমাইন করে বলতেছি যে সেইটা অ্যাকচুয়ালি সেকুলার। এবং খেয়াল করে দেখেন 71 এর কেসে, সেই সময় আমাদের যে ওয়ার এফোর্ট ছিল সেইখানে ইসলামের যথেষ্ট ব্যবহার করা হয়েছে এবং বলা হয়েছে এগেইন যে এটাই প্রকৃত ইসলাম। বরং পাকিস্তান যেই জিনিসটাকে ইসলাম আকারে হাজির করছে বা পশ্চিম পাকিস্তান যেটাকে ইসলাম আকারে হাজির করছে, সেইটা হচ্ছে ইসলামের টুইস্টেড ব্যাখ্যা, ইসলামের ইনস্ট্রুমেন্টালাইজেশন, পলিটিক্যাল ইনস্ট্রুমেন্টালাইজেশন। আবার পরবর্তীতে যখন বলা হইলো না, যখন যুদ্ধ শেষ হয়ে গেল, তখন বলা হইলো যে না, আমরা তো পাকিস্তান থেকে পৃথক হইছি সেকুলার স্টেট গঠন করতে। সেই সেকুলার স্টেটের মানে কি? নেগেশন অফ ইসলাম।
পাকিস্তান ছিল ইসলাম, আমরা তো যুদ্ধ করছি হচ্ছে হলো ওই পাকিস্তানের যে ইসলাম, আম, অর্থাৎ পাকিস্তানের যে আদর্শ তথা ইসলাম সেটা থেকে মুক্তি পাওয়ার জন্য। এইটা আমরা যে কন্ট্রাডিকশন গুলো দেখিয়েছি আহ, ইসলামোফোবিয়ার, মুসলিম মেজরিটি কান্ট্রি এবং বিয়ন্ড, আপনার সেকুলার নেশন বিল্ডিং প্রজেক্টের, তারা একদিকে বলে যে সবখানে ধর্ম টেনে আনবেন না, এবং তারপরেই বলবে যে ধর্মের আরো অনেকগুলো উক্তি দিয়ে বলবে, যেমন লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, এটা দিয়ে বলবে যে সবখানে ধর্ম টেনে আনবেন না, ধর্ম যার যার উৎসব সবার, ইত্যাদি ইত্যাদি। তাহলে আপনি লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন এটা টেনে আনছেন কেন? সে একইভাবে তারা কখনো ইসলামকে ইনস্ট্রুমেন্টালাইজ করছে, আবার কখনো তারা বলছে যে না, এখানে তো ইসলামের কোনো ভূমিকাই নাই। হোপফুলি এটা আপনার প্রশ্নকে অ্যাড্রেস করতে পেরেছে। আনোয়ারুল ইসলাম। এস এম আনোয়ারুল ইসলাম ভাই, আপনি আপনার আনমিউট করে আপনার প্রশ্নটি করুন। এস এম আনোয়ারুল ইসলাম ভাই, শুনতে পাচ্ছেন? পরের জনকে ফ্লোর দেন, সময় চলে যাচ্ছে অনেক। আচ্ছা, সরার উদ্দিন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আলোচক এবং রোজ একাডেমিকে। আমি একটা বিষয় আপনার সাথে মন্তব্য করতেছি, সেটা হলো দুইটা বিষয় আপনি উদাহরণ দিচ্ছেন, যে একটা রিক্সাওয়ালার বা রিক্সা চালকের বিষয়, আর একটা হচ্ছে একজনের ঢাকা ইউনিভার্সিটির একটা উদাহরণ দিচ্ছেন। এই জিনিসটার সাথে সঙ্গতিপূর্ণ হয় কিনা, যেমন কিছুদিন আগে, এটা এখনো চলতেছে অনলাইনের মধ্যে, যে ওই যে একজনে অধ্যাপক উনি বুঝাইতে চাইলেন মোরগ পোলাও আর মুরগি পোলাও, মানে ব্যাখ্যাটা ওনার কি ছিল, মানে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা বুঝাইতে গিয়ে ওনার সবগুলা উদাহরণের মধ্যে নিয়ে আসতেছে ইসলাম বা ইসলামিক মনস্তান্ত্রিক জায়গা থেকেই মানে পুরুষতান্ত্রিকতাটা আসে। এই জিনিসটাকে কিভাবে জবাব দেওয়া যায়? আরেকটা বিষয় হচ্ছে, আমরা যেই আজকের ইয়াতে লেখা আছে বাংলাদেশ চ্যাপ্টার, এখন আমরা যদি আমাদের এই ভূখণ্ডের দিক থেকে এগুলাকে বোঝার চেষ্টা করি, সেক্ষেত্রে ভারত এবং পাকিস্তান হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বেশি মানে সহজাত হয়। অন্যান্য মানে উদাহরণগুলা আমাদের জন্য বোঝা কিংবা ওই গুলা সম্পর্কে আমাদের কোনো ধারণা না থাকলে হয়তো আমরা বিষয়গুলা আলোচনার জন্যই থেকে যাবে। মানে আমার বলার অর্থ হচ্ছে যে এই আলোচনাটা শোনাটা ইফেক্টিভলি কিভাবে হয়। যেমন গোলাম আহমদ মুর্তজা, উনি মারা গেছেন, ওনার সম্পর্কে আপনারা জানেন, ওনার কিছু লেখা বই আছে। ঠিক হয়তো উনি এটাকে সরাসরি ইসলামোফোবিয়া হিসেবে আলোচনা করেন নাই, বাট এই কথাগুলাই ওখানে আসছে। যে এই জিনিসগুলাকে, যেমন আমি একটা কমেন্টে দেখলাম একজন ভাই প্রশ্ন করলেন যে আমাদের এখান থেকে উত্তরণের উপায় কি, বাংলাদেশ এটার ভবিষ্যৎ কি। আসলে এটা সবচাইতে একটা ঝুঁকিপূর্ণ হচ্ছে দিন দিন। আপনার আলোচনার মধ্যে এই জিনিসটা আসছে, আমাদের দেশের ইসলাম ভালো না, অন্যদের ইসলাম ভালো, এটা সব দেশগুলোর মধ্যেই ইসলামিক সবগুলা মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে আছে, ইসলামিক না মুসলিম সবগুলা রাষ্ট্রের মধ্যে এই জিনিসটা আছে। তারা বলতেছে যারা সেকুলার, তাহলে এই পশ্চিমাদের একটা প্রজেক্ট সকল দেশগুলাতেই চলতেছে। এটা এক একটা অবস্থায় এক এক রকম হচ্ছে, হবে, সামনেও হবে। এখন যারা আমাদের দেশে নতুন সরকার আসছে তাদের মাধ্যমে হবে। এখন যদি মানে ইসলামিক সরকার বা জামাতও আসে তখনও হবে, বাট এটার ফরম্যাট গুলা চেঞ্জ হচ্ছে। তো সেক্ষেত্রে এখন একটু আগে যে একটা উদাহরণ আনলেন আফগানিস্তানের ইস্যু, আগের সরকার যেটা ছিল আফগানিস্তানে তালেবান আসার আগে, তাদের সাথে ভারতের আহ, একটা উন্নয়নমূলক সম্পর্ক ছিল। এই যে জিনিসটা আপনি মানে আলোচনা নিয়ে আসছেন যে তাদের সাথে তো একটা ইয়ে আছে, তাদের ধর্ম এক না, তাদের সংস্কৃতি এক, কিন্তু তাদের সাথে আগে থেকেই উন্নয়নমূলক, যেমন আমাদের দেশে এখন আমি পরবর্তী যে আমি সরকারি ক্ষমতায় আমি আসুক আমি একটু সরোয়ার ভাইকে একটু আমি থামাচ্ছি, স্পেসিফিক যদি পয়েন্টটা, জি, প্রশ্নটা একটু পয়েন্ট করেন। আচ্ছা, স্পেসিফিক বিষয়টা হচ্ছে আমাদের দেশে যে মানে ইয়াটা হচ্ছে ইসলাম ফোবিয়া যেটা হচ্ছে, এই জিনিসটাকে আরো কিভাবে মানে আইডেন্টিফাই করা যায়, এক্স্যাক্টলি তুলে ধরা যায়।
সেক্ষেত্রে আমি যে উদাহরণটা নিলাম, দুইটা বিষয়, যেমন ওই যে সবসময় আমাদের দেশে বোঝানো হয় যে আমাদের দেশের ইসলাম, এখানে সুফিবাদটাকে বেশি ইয়া করা হচ্ছে। তো জি সেই ক্ষেত্রে আমরা এই উদাহরণগুলো তো টেলিভিশনে টকশোতে অহরহ শুনছি, গাদানির যেই লোকেরা আসতো ওনাদের মধ্য থেকে। এই জিনিসগুলো জি সঙ্গতিপূর্ণ কেন? এই যে কয়েকদিন আগে বলতেছে মোরগ পোলাও, মুরগি পোলাও, এগুলো তো আলটিমেটলি যদিও পুরুষতান্ত্রিক বোঝাচ্ছে, কিন্তু এটাকে ইসলামোফোবিয়া, এটা বোঝাচ্ছে কি পুরুষতান্ত্রিকতা আসে ইসলাম থেকে, মুসলমান থেকেও না, এটা আনতেছে ইসলাম থেকে। তো এই বিষয়গুলোকে মানে আরো কিভাবে স্পেসিফাই করা, যে আমাদের বোঝার জন্য আরো মানুষের জি কাছে এটা পৌঁছানো। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ সরার ভাই। আমি মনে করি যে এই বিষয়ে নিশ্চয়ই আমাদের কিনোট স্পিকার উত্তর দেবেন। তার আগে সর্বশেষ আমরা আরেকটা প্রশ্ন নিয়ে নেই, একসাথে এই দুইটা প্রশ্নের ব্যাপারেই আমরা সর্বশেষ শুনবো। আমি সর্বশেষ আহ, সুযোগ দিতে চাই, এখানে হ্যান্ড রেজ করে আছেন দীর্ঘক্ষণ যাবত আমরা দেখছি এখানে নূর নবী নামে একজন হ্যান্ড রেজ করে আছেন। নূর নবী, আপনি কি শুনতে পাচ্ছেন? আমি আপনাকে আনমিউট হওয়ার জন্য রিকোয়েস্ট করেছি। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, খুবই সংক্ষেপে আপনার প্রশ্নটা করবেন। জি, ধন্যবাদ রোজ একাডেমিকে এই ধরনের সেশন নেওয়ার জন্য। জি, আমার প্রশ্নটা আমি কমেন্টে আসলে দিয়েছি, হয়তো আহ সম্মানিত স্পিকার দেখেননি। তো এখানে আমি প্রশ্ন করেছিলাম যে বাংলাদেশে, আমি আমি আসলে শুরু থেকে যুক্ত ছিলাম না। তো আমার প্রশ্নটা ছিল যে বাংলাদেশে কখন থেকে এই ইসলামোফোবিয়ার শুরু হয়, আর ভবিষ্যতে এটার পরিণতি কি হতে পারে। আর উনি শুরু থেকেই দুটা গ্রুপের কথা বলেছিলেন, যে গ্রুপটা ইসলামোফোবিয়ার দিকে মানুষকে নিয়ে যায়, আর আরেকটা হচ্ছে পিওর মুসলিম আর কি। তো সাধারণ মানুষ তো বিভ্রান্তি হয় নানা কারণে, এখন এই বিভ্রান্তি থেকে বাঁচার যে উপায় সেটা সহ একটু আলোচনা করলে ভালো হতো। ধন্যবাদ। আসসালামু অনেক আলাইকুম। ধন্যবাদ। আমি আমাদের সম্মানিত কিনোট স্পিকারকে ক্ষিপ্ত সময়ে সর্বশেষ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আম, আসলে দুইটা প্রশ্ন আমার কাছে খুব বেশি স্পষ্ট না। যেমন প্রথম প্রশ্নটা যেটা ছিল যে আমরা এটাকে আরো কিভাবে আইডেন্টিফাই করব। ওয়েল, আমি তো আপনাকে বললাম। আর দেখেন, আপনার ইসলামোফোবিয়া বা যে কোনো ধরনের রেসিজম, এইটার কোনো আহ, মানে এইটাকে আপনি আইডেন্টিফাই করবেন, বাট এইটাকে আপনি যদি হচ্ছে কোনো হার্ড অ্যান্ড ফাস্ট কোনো ইয়ের মধ্যে ফেলতে চান, তাহলে একটা প্রবলেম হবে। যেমন দেখেন, আপনার আপনি বলবেন যে রাজনীতিতে, কথার কথা, রাজনীতিতে ধর্মের ব্যবহার ভালো জিনিস, এইটা তাহলে ইসলামোফোবিয়া না। এখন কেউ যদি রাজনীতিতে ধর্মের ব্যবহার করে বলে যে ধর্মে বলা আছে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, ধর্ম যার যার, উৎসব সবার, আম, এবং যারা এই ইন্টারপ্রিটেশনটার সাথে একমত না তারা হচ্ছে প্রকৃত মুসলমান না, তাহলে কি সেটা ইসলামোফোবিয়া হবে নাকি হবে না? আপনি কি বলবেন যে রাজনীতি তাহলে ধর্মের ব্যবহার করা যাবে না, সেটা হচ্ছে ইসলামোফোবিয়া। এখন বা সেটা এখন কেউ যদি এসে বলে যে ইসলাম তো কোনো ধর্ম না, তাহলে বাংলাদেশের মানুষের যে সকল প্র্যাকটিসেস আছে সেই সকল প্র্যাকটিসকে আসলে ধর্ম হিসাবে চিহ্নিত করা যাবে না। এবং যেহেতু এই জিনিসগুলোকে ধর্ম হিসাবে চিহ্নিত করা যাবে না, বরঞ্চ কালচার বা এই ধরনের কোনো কিছু দ্বারা বুঝতে হবে, কাজেই তাদের যত ধরনের অ্যাক্টিভিটিস আছে, যত ধরনের, ধরেন কোরআন থেকে সে উদ্ধৃতি দিচ্ছে টক শোতে, সংসদে, রাজপথে, এবং এগুলোর কোনোটাই প্রবলেমেটিক না, এবং এগুলো কোনোটাই রাজনীতিতে ধর্মের ব্যবহার না, কারণ এটা ধর্ম না, এটা সিম্পলি হচ্ছে কালচার। তাহলে রাজনীতিতে ধর্মের ব্যবহার করা যাবে না, এই কথাটা বলার পরও তাহলে কি সেটা ইসলামোফোবিয়া হবে? কারণ আপনাকে তো সবই করতে দিচ্ছে। তো আমি যেটা এখান থেকে বলতে চাচ্ছি, দেখেন, কোনো রেসিজম আপনি সেটাকে এইভাবে ধরতে পারবেন না। রেসিজম যখন আপনার সাথে হবে আপনি এটা খুব ইজিলি বুঝতে পারবেন, ওখানে আইডেন্টিফাই আলাদা করে করে দিতে হবে না, আলাদা করে আপনাকে এখানে ডিফাইন করতে হবে না। যেমন চিন্তা করেন, আপনার মাইক্রো অ্যাগ্রেশন বা যে সে কিভাবে কাজ করে।
রেসিজমটা কিভাবে কাজ করে? ধরেন ফুড, খাবার, খাদ্য। খাদ্য জিনিসটা কি ভালো না খারাপ? কেউ একজন বলেন। হ্যাঁ, খাবার তো ভালো। খাবার ভালো। মনে করেন আপনি খাচ্ছেন, খাওয়ার সময় আপনার হচ্ছে শার্টের উপরে সে খাদ্যটা লাগলো, তাহলে সেটা ভালো না খারাপ? তাহলে ওই খাবারটা কি ভালো না খারাপ? বা খাবারটা মাটিতে পড়ে গেল, তাহলে ওই খাবারটা ভালো না খারাপ? Ultimately খারাপ। তাহলে খাবারটা ইনহেরেন্টলি ভালো না ইনহেরেন্টলি খারাপও না। খাবারটা যখন আপনার প্লেটে আছে তখন ভালো, কিন্তু মাটিতে যখন পড়ে গেছে তখন খারাপ। ধরেন আপনাকে কেউ একজন এসে বলল যে আপনার দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, আপনাকে কেউ একজন পিঠ চাপড়ে দিয়ে বলল, সাব্বাস, তুমি অনেক সুন্দর বলেছো, তুমি অনেক চমৎকার রেজাল্ট করেছো, তুমি অন্য সব হুজুরদের মতন না, তুমি মুসলমান হয়েও অনেক ভালো রেজাল্ট করেছো। তাহলে সেটা কি ইসলামোফোবিয়া নাকি ইসলামোফোবিয়া না? মানে মুসলমান হয়েও তুমি অনেক ভালো রেজাল্ট করেছো, তার মানে মুসলমানদের তো ভালো রেজাল্ট করার কথা না, কিন্তু তুমি অনেক ভালো রেজাল্ট করেছো। অর্থাৎ তুমি তোমার মুসলমানিত্বকে অতিক্রম করতে পেরেছো, বা তুমি তোমার মুসলমানিত্বকে সাপ্রেস করতে পেরেছো। অর্থাৎ দেখেন, এইটা যে কোনো ফরম্যাটে আসতে পারে। আপনাকে যদি বলে যে, ধরো তুমি তো মুসলমান, তুমি তো হচ্ছে তোমার দাড়ি আছে, তোমাকে চাকরি দেব না, তাহলে সেটা আপনার কাছে ইসলামোফোবিয়ার একটা ম্যানিফেস্টেশন। আবার আপনাকে যদি বলে, দাড়ি থাকলেও তুমি আসলে অনেক ভালো সেলস পারো, তাহলে তোমাকে চাকরি দিচ্ছি, সেটা আপনাকে চাকরি দেওয়ার পরও সেটা আপনার ইসলামোফোবিক মাইক্রো অ্যাগ্রেশনের মধ্যে পড়বে। আচ্ছা, 2 নাম্বারের আরেকটা যে প্রশ্নটা ছিল, শেষ প্রশ্নটা, সেটা আমার কাছে মনে হয়েছে আপনি একটা পলিটিক্যাল অ্যাকশন চাচ্ছেন, আপনি সেই ক্ষেত্রে একটা সলিউশন চাচ্ছেন। সলিউশনটা এই মুহূর্তে আমি দিতে পারছি না, বা সেরকম পরিবেশ সময়ও আমার মনে হয় নাই। বাট বিষয়টা, কনসেপ্টটা বোঝার ক্ষেত্রে আমার মনে হয় যে আমি আপনাদেরকে একটু হলেও সহায়তা করতে পেরেছি। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ আমাদের আজকের এই লাইভ ওয়েবিনারের সম্মানিত কিনোট স্পিকার জনাব মোহাম্মদ ইশরাককে। অত্যন্ত তথ্যবহুল এবং খুবই মনোমুগ্ধকর, প্রাণচঞ্চল এই উপস্থাপনা করবার জন্য আমরা তার পুরো অনুষ্ঠানটি, পুরো উপস্থাপনাটি আমরা উপভোগ করেছি এবং খুবই প্রাণবন্ত একটি প্রশ্নোত্তর সেশন হয়েছে। আমি আমাদের রোজ একাডেমির পক্ষ থেকে আমাদের কিনোট স্পিকারকে অনেক বেশি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সুধীমণ্ডলী, আমরা আজকের এই আলোচনার উপর আগামীকাল রাত 9টায় যারা আমাদের আজকের এই অনুষ্ঠানে পার্টিসিপেট করেছেন, আপনাদের নিয়ে যে হোয়াটসঅ্যাপ গ্রুপটি রোজ একাডেমির পক্ষ থেকে করা হয়েছে, সেই গ্রুপে আগামীকাল রাত 9টায় ইনশাল্লাহ আমাদের মনোজ্ঞ কুইজ সেশনটি পরিচালিত হবে। আশা করছি সকলেই আগামীকাল রাত 9টায় সেখানে আপনারা অংশগ্রহণ করবেন। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সেশন চেয়ারের বক্তব্যে। আমি এ পর্যায়ে আমাদের আজকের অনুষ্ঠানে যিনি এতক্ষণ ধরে সভাপতিত্ব করছিলেন, আমাদের সকলের শ্রদ্ধাভাজন রোজ একাডেমির সম্মানিত চেয়ারম্যান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সম্মানিত অধ্যাপক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মেম্বার এবং ইউনিভার্সিটি টিচার্স লিংকের সম্মানিত মেম্বার সেক্রেটারি প্রফেসর ডক্টর মোহাম্মদ বিলাল হোসাইন স্যারকে আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতির বক্তব্য রাখবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মডারেটর, কিনোট স্পিকার এবং সম্মানিত আজকের এই সেশনের পার্টিসিপেন্ট, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার কথা কি শোনা যাচ্ছে? জি, আমার কথা কি শোনা যাচ্ছে?
জি স্যার, শুনতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ। তো আমি ধন্যবাদ জানাই আমাদের ইশরাককে, অত্যন্ত চমৎকার একটা আলোচনা করেছে। আহ ইশরাকের এই জ্ঞানগর্ভ আলোচনা আমরা প্রত্যেকেই আশা করি এর দ্বারা উপকৃত হয়েছি, এবং আমি দোয়া করি আল্লাহর কাছে যাতে আল্লাহ তার যোগ্যতাকে আরো বাড়িয়ে দেয় এবং এদেশের মানুষের খেদমতে আরো বেশি আহ আহ পাণ্ডিত্যপূর্ণ কাজ করার তৌফিক দান করে। সম্মানিত উপস্থিতি, আমি আসলে বেশি সময় নেব না, আমি কয়েক মিনিটে একটু এটার সাম আপ করতে চাই। অন দ্য আদার হ্যান্ড, অ্যাজ এ সভাপতি হিসেবে চেয়ারম্যানের বক্তব্য আমার দিতে হবে আজকে। দুইটা বিষয় এখানে রয়েছে। দেখুন, ইসলামোফোবিয়ার কতগুলো স্তর রয়েছে। আমাদের ইশরাক বেসিক কিছু স্তর এখানে আলোচনা করেছে। আমি জিওগ্রাফিক্যাল জায়গা থেকে বলতে চাই। ধরুন, যে মানুষটা বাংলাদেশে আরেকজনকে জঙ্গি বলছে, আরেকজনকে অ্যাজ এ মুসলিম হিসাবে তাকে কোনো একটা দেশের সাথে ইন্ডিকেট করে পাকিস্তানি বলে দিচ্ছে, কিংবা নানান ট্যাগ দিচ্ছেন, এই মানুষটাকে যখন বর্ডার পার্সপেক্টিভে দিল্লি থেকে কেউ চিন্তা করে, তাকে কিন্তু আলাদা করে চিন্তা করে না, তাকেই বাংলাদেশের মুসলমান হিসেবেই তাকে একটা কাতারে ফেলে দেয়। আবার মানে দেখবেন যে বাংলাদেশের পলিটিক্সে, পলিটিক্যাল পার্টির মধ্যে কে কত বেশি ইসলামের সাথে রিলেটেড, কে মিড লেভেলে রিলেটেড, কে রিলেটেড না, কে বামপন্থী, এই যে কতগুলো ভাগ এখানে রয়েছে, এই মাল্টি ভাগের লোকের একদম কট্টর বামপন্থী একজন লোক, ধরুন তার নাম আব্দুল করিম, তিনি যদি এই আব্দুল করিম নাম নিয়ে আমেরিকার কোনো এয়ারপোর্টে যান, তাহলে তিনি কিন্তু বামপন্থী আব্দুল করিম হিসেবে ট্রিটেড হন না, তিনি মোহাম্মদ আব্দুল করিম হিসেবে অ্যাজ এ মুসলমান হিসেবে তিনি ট্রিটেড হচ্ছেন। তো সো এটা যেটা আমাদের ইশরাক খুব সুন্দর করে বলেছে, এর মধ্যে একটা ইনফিরিটি কমপ্লেক্সের ব্যাপার রয়েছে। এক শ্রেণীর মানুষ যারা মনে করে যে মুসলমানদের বিরুদ্ধে বলতে পারাটাই হচ্ছে আধুনিকতা, ইসলামের বিরুদ্ধে দুই কলম লিখতে পারাটাই হচ্ছে তার প্রতিষ্ঠিত হওয়ার একটা পন্থা। নানান মেকানিজম বা নানান চিন্তা মানুষ করে। ইনফ্যাক্ট এটা একটা ইনফিরিটি কমপ্লেক্স থেকে ডেভেলপ করা বিষয়। তো আমি ইতিহাসের শিক্ষার্থী হিসেবে বলবো যে মুসলমানদের ইনফিরিটি কমপ্লেক্স এইটা আউটার সাইড থেকে যুদ্ধ করলেও যতটা মুসলমানদের ক্ষতি হয়, তার চাইতে বেশি হয় যখন তার ইনফিরিটি কমপ্লেক্স সিভিয়ার আকার ধারণ করে। জাস্ট আপনাকে একটা এক্সাম্পল দিলে ক্লিয়ার হবেন। যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ঘোষণা করলো ওই রাতে ওই দিনে ইরানকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে, সেদিন ইরানের লোকেরা কিন্তু বাংকারে লুকায় নাই। ইরানের মানুষ সব রাস্তায় নেমে এসছে এবং নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়েছে, কারণ তাদের মধ্যে ইসলাম নিয়ে, মুসলমানিত্ব নিয়ে কোনো ইনফিরিটি কমপ্লেক্স নাই, বরং তারা এ দ্বারা প্রাউড ফিল করে, তারা শাহাদাত বরণকে তাদের একটা তামান্না হিসেবে তারা ফিল করে। তো এই জায়গা থেকে যখন আমরা বিশ্লেষণ করব, তখন দেখব যে আসলে যে মানুষগুলো দেশের মধ্যে ইসলামের ক্ষতি করার জন্য বা মানে ইসলামোফোবিয়ার চর্চাকে প্রমোট করার জন্য কাজ করেন, এই মানুষগুলো আসলে আউটার সার্কেলে গিয়ে, দেশের বাহিরে খ্রিস্টান ওয়ার্ল্ড বা আদার্স নন মুসলিম কান্ট্রিতে গিয়ে সে কিন্তু সেকুলার হিসেবে সাব্যস্ত হন না। ইউরোপের সেকুলারিজম হচ্ছে উইদাউট রিলিজিয়ান, সেখানে ধর্ম এর সাথে সম্পৃক্ত না। সো একজন মানুষের নাম যখন মোহাম্মদ আব্দুল করিম হয়, তাকে ওনারা এজ এ মুসলিম হিসেবেই ট্রিট করেন। তো ফান্ডামেন্টালি এই বিষয়টি আমি বললাম। দ্বিতীয় যে বিষয়টা বলতে চাই, যে ইসলাম বাংলাদেশে যে রুট, ইসলামের যে রুটটা বাংলাদেশে,
এটা নিয়ে আমি অনেক লেকচার দিয়েছি। আসলে বাঙালি মুসলমান আমরা যারা, আমরা এই অঞ্চলের আদি মানুষ। আমরা বাঙালিরা এই অঞ্চলের শুরু থেকে জাতিগোষ্ঠী আমরা। আপনি অনেক স্টাডি হয়েছে এ নিয়ে। তারা যে বলছে যে বাইরে থেকে এসছে একটা গ্রুপ, বলে সে যে বলে সেও মুসলমান, সে কারো না কারোর প্ররোচনায় বা নিজের একটা অবস্থান তৈরি, ইনফেরিটি কমপ্লেক্স, যে কোনো কারণে যিনি বলছেন, তিনিও জানেন যে ব্রিটিশ পিরিয়ডে, বিশেষ করে বিংশ শতকে এসে এই বিশেষ মানে স্পেসিফিক যদি আমি বলি 1881 সালে, 91 সালে এই সময় যেই আহ, আদমশুমারি হয়েছে, সেখানে দেখা যায় যে মুসলমানের সংখ্যা এখানে বেশি, বাংলায় মুসলমানদের সংখ্যা বেশি। এই বেশি হওয়ার পেছনে কারণটা কি, এটা নিয়ে ব্রিটিশরাও খুব চিন্তা করে, এবং তখনকার যারা এলিট মুসলিম বা মানে হিন্দুরা রয়েছেন, তারাও এটা নিয়ে চিন্তিত হয়, এবং তারা স্টাডি করে দেখে বাঙালি যারা মুসলমান হয়েছে এর প্রায় 10%, 95, 90+ এই পার্সেন্টই হচ্ছে লোকাল মুসলমান, লোকাল পিপল, যে এরা স্থানীয় মানুষ যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তো আমরা পার্সিভাল স্পিয়ারের একটা স্টাডি এখানে পাই। তিনি পরিষ্কার বলেছেন যে 13-14 শতকে বাংলার, বিশেষ করে পূর্ব বাংলার মানুষ গণহারে মুসলমান হয়ে যায়, ডিউ টু দ্য বিহেভিয়ার, রিলেশনশিপ and business connection and preaching of Islam, for various reasons তারা ইসলাম গ্রহণ করে। এখন এই বাঙালিরা তার ধর্মকে সে পরিবর্তন করেছে। এই বাঙালিদের পূর্বপুরুষ, আমরা একটা অংশ বলে যে পূর্বপুরুষে হিন্দু ছিল না, এদেশের মানুষ আমাদের আগের জেনারেশনে পালদের সময়কালে একটা অংশ বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছে, আবার অনেকে কোনো ধর্মের সাথেই তেমনভাবে সম্পৃক্ত ছিলেন না। কিন্তু বাঙালির সাথে, বাঙালি পূর্ব বাংলার মুসলমান যারা এখন, এদের সাথে হিন্দুদের ক্ল্যাশ ছিল, বিশেষ করে সেন আমলে যে ক্ল্যাশটা আমরা খেয়াল করি। তো এই স্টাডিগুলো আমাদের সবার জানা থাকা দরকার। যখন এসে সেনদেরকে আমাদের বাঙালি হিসেবে সাব্যস্ত করা হয়, তখন তো আসলে এটা দুঃখজনক, একজন বাঙালি ঐতিহাসিক মুসলমানই কাজটা করতেছেন, অথচ সেনরা কর্ণাটক থেকে এসছে, ভারতের কর্ণাটক অঞ্চল থেকে এসছে। তো আমাদের উপর চাপিয়ে দেওয়ার যে একটা প্রবণতা, এই প্রবণতাটা আমাদের ইশরাক খুব সুন্দর বলেছে, এটা শুধু বাংলাদেশে না, ইন্দোনেশিয়াতে, মালয়েশিয়াতে, নানান দেশে রয়েছে। কিন্তু বাংলাদেশের পার্টে যেটা হয়, বাংলাদেশে মুসলমানদেরকে একদম রুট থেকে বের করে দেওয়ার একটা প্রবণতা, কিংবা ধরেন ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সেখানকার প্রবণতা একরকম, আমাদের এখানে তো রুট আউট করে দেওয়ার প্রবণতা। সো এই প্রবণতাটা যখন হয়, যেমন দেখবেন যে নির্মূল করে দেওয়ার একটা চিন্তা থাকে, অমুককে নির্মূল করে দেওয়া, নানান ব্যাপার এখানে আছে। তো আমি লাস্ট একটা কথা বলবো যে নানান যে শব্দগুলো, আসলে এই শব্দগুলো ব্যবহার করার মধ্য দিয়ে, ধরেন একটা সময়ে শব্দের ব্যবহার ছিল যে মুসলমান জঙ্গির সাথে সম্পৃক্ত করে দিয়ে একটা শব্দ এখানে ব্যবহার করা হয়েছে। গত 15 বছর শিবির শব্দ দিয়ে মানে ট্যাগিং দিয়ে আলাদা করে দেওয়া হয়েছে। এরপরে মানে একটা রাষ্ট্র, ধরেন পাকিস্তানের সাথে সম্পৃক্ত করে দিয়ে সেপারেট করে দেওয়া। এরপরে 71-এর রাজাকার আলবদর দিয়ে সেপারেট করে দেওয়া। এরপরে এই রাজাকার কিন্তু যারা ছিলেন, তাদের অধিকাংশই, এটা যে ইশরাকের বক্তব্যে এসছে, এরা কিন্তু একেবারে পাক্কা ধার্মিক মুসলমান ইসলামী দলের লোক, ব্যাপারটা এরকম না। মুসলিম লীগের একটা বড় অংশ সেকুলার ছিল, এদের একটা বড় অংশ পর্বে আওয়ামী লীগ করেছে, বিএনপি করেছে, কিন্তু আপনি রাজাকার শব্দের সাথে ইসলামী দলের একটা ট্যাগিং চলে। সো এই শব্দগুলো দিয়ে বেসিক্যালি, এই যে শব্দগুলো ব্যবহার হচ্ছে, ট্যাগিং হচ্ছে, বা একটা চাপ তৈরি করা হচ্ছে, এর পেছনে মূলে রয়েছে ইসলামোফোবিয়া। এবং কিছু মানুষ আছে এরকম যে তারা যে ইসলামোফোবিক নিজেও বুঝে না, সে একটা সিচুয়েশনের সাথে থাকে, একটা ক্লাসের সাথে ঘুরে, তারা যেরকম সেও সেভাবে নিজেকে তৈরি করে নিচ্ছে, হয়রাস তার প্রতিটা কথা ইসলামোফোবিক, ইসলাম সম্পর্কে তার একটা বিদ্বেষপূর্ণ চিন্তা তার মনের মধ্যে রয়েছে। দেখবেন
যে ভারত পাকিস্তান, কেউ যদি পাকিস্তানকে সাপোর্ট করে একটা অংশ বলবে যে সে হচ্ছে মানে ইসলামোফোবিক থেকে এই শব্দটা আসে, যে না সে রাজাকার কিংবা জঙ্গি কিংবা এই সেই। কিন্তু ইন্ডিয়ার পক্ষে বললে হি সেকুলার। কিন্তু ইন্ডিয়ান রাষ্ট্রটা চলছে মোর ফান্ডামেন্টালিস্টদের দ্বারা এখন, রাদার দেন পাকিস্তানে আপনি যে দেখবেন পাকিস্তান এখন চলছে মোর সেকুলার বা মধ্যমপন্থী লোকদের হাত দিয়ে। তো বিষয়টা হচ্ছে যে আমাদের বাংলাদেশে যে কনসেপচুয়াল ফ্রেমিংটা ইসলামোফোবিয়ার বিষয়ে, এটা একেবারেই মানে আমি কি বলবো যে আহ, একেবারে লোয়ার লেভেলের একটা ইসলামোফোবিক, মানে যেটা কোনো স্ট্যান্ডার্ডের মধ্যে ফেলা মুশকিল, যে একটা স্ট্যান্ডার্ড ফলো করবে তা নাই। আপনি যে কোনো শব্দ যার কিছু বিরুদ্ধে ব্যবহার করে দিয়ে এই টেন্ডেন্সিটার বহিঃপ্রকাশ ঘটানোর চেষ্টা করা হয়। তো যাই হোক, আমি কথা আর বাড়াচ্ছি না। আজকে আপনারা যারা এই সেশনে উপস্থিত হয়েছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই রোজ একাডেমির সেশনগুলোতে অংশগ্রহণ করার জন্য। এবং আমরা আশা করব আমাদের নিয়মিত আয়োজনে আপনারা সবাই উপস্থিত থাকবেন এবং নিজেরা যেই উদ্দেশ্যে আমরা এই রোজ একাডেমির কার্যক্রমকে পরিচালনা করতেছি সে বিষয়ে আপনারা অ্যালাইন থাকবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমরাও আমাদের সম্মানিত চেয়ারম্যান স্যারের সুস্বাস্থ্য কামনা করছি, তার দীর্ঘায়ু কামনা করছি এবং তার নেতৃত্বে রোজ একাডেমির মাধ্যমে আমরা যাতে বাংলাদেশের এই তারুণ্যকে দেশের পক্ষে, ইসলামের পক্ষে একটি শক্তি হিসেবে আমরা গড়ে তুলতে পারি এবং কাজ করতে পারি। আমরা আবার রব্বুল আলামিনের কাছে আমরা সেই প্রত্যাশা এবং সেই দোয়া করছি। এবং একই সাথে যে সকল উপস্থিতি, যে সকল সুধী মণ্ডলী আমাদের আজকের এই প্রোগ্রামটিতে দীর্ঘক্ষণ যাবৎ ছিলেন, আমি স্যারের সাথে সাথে আপনাদেরকে আবারও আমাদের রোজ একাডেমির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং সেই সাথে আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখছি, আমরা শুধু ওয়েবিনার এবং ওয়ার্কশপই নয়, বরং আমাদের বেশ কিছু কর্মসূচি কন্টিনিউয়াসলি চলমান রয়েছে। আমরা বছরব্যাপী বই পাঠ প্রতিযোগিতা আমরা করে থাকি, আমাদের উন্মুক্ত বই পাঠ প্রতিযোগিতা হয় এবং এর পাশাপাশি আমাদের বিভিন্ন সময় অকেশনাল বিভিন্ন প্রোগ্রামাদি হয়ে থাকে। এবং সেই সকল প্রোগ্রামাদিতে আমরা যাতে আপনাদেরকে কাছে পাই, সাথে পাই, সেজন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংক যা মেসেজ বক্সে দেওয়া হয়েছে, সেই মেসেজ বক্স থেকে আপনারা আশা করছি সেই গ্রুপে সংযুক্ত হবেন। এর পাশাপাশি আপনারা নির্ধারিত যেই গ্রুপে ছিলেন সেখানে যদি সক্রিয় থাকেন, ইনশাআল্লাহ রোজ একাডেমির সাথে থাকতে পারবেন। রোজ একাডেমি বিভিন্নভাবে কাজ করার সুযোগ দিয়ে থাকে। সেখানে রোজ একাডেমির টিম মেম্বার হিসেবে, রোজ একাডেমির ভলান্টিয়ার হিসেবে, রোজ একাডেমির একজন শুভানুদ্দায়ী হিসেবে বিভিন্নভাবে কাজ করার সুযোগ থাকে। আমি আপনাদের সর্বত সহযোগিতা এবং আমাদের যে কোনো কর্মসূচিতে আপনাদের পাশে থাকার আহ্বান জানিয়ে আমাদের আজকের প্রোগ্রাম সম্মানিত সভাপতি মহোদয়ের অনুমতির ক্রমে এখানেই শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।